নিয়োগ পরীক্ষার আহ, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সলভ সেশনে আপনাদের সকলকে স্বাগতম জেনেসিস বিসিএস টিমের পক্ষ থেকে। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আলমী সোহান। আমার সাথে আছেন জেনেসিস বিসিএস এর জনপ্রিয় মেন্টর এবং একাডেমিক অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডক্টর আসিফ ইকবাল। তো প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝলাম, কোশ্চেন কিন্তু গত এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে পরীক্ষাটা হলো তার আলোকেই অনেকটা সেই রকমই একটা প্রশ্ন হয়েছে। কিছু প্রশ্ন ট্রিকি ছিল, ওভারঅল কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড হয়েছে। আমরা আশা করা যায় আপনারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন এবং আশা করি ভালো সংখ্যক এখান থেকে ক্যাডার আপনারা মানে ভালো সংখ্যক ক্যান্ডিডেটস এখান থেকে সিলেক্ট হবেন। প্রথমে এমসিকিউ তে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী সিলেক্টেড হবেন, এই তাদেরকে নিয়ে আবার রিটেন পরীক্ষা হবে। এরপরে হচ্ছে ভাইভা পরীক্ষা। তো আমরা আপনাদের অপেক্ষার আহ, শুধু শুধু দীর্ঘক্ষণ করাবো না, আমরা সরাসরি সলভ সেশনে চলে যাই। আমাদের প্রথম সলভ সেশন শুরু হবে মেডিকেল পোর্শন দিয়ে। মেডিকেল পোর্শনের সলভ সেশনের প্রথম পার্ট আমাদের আসিফ ইকবাল ভাই সলভ সেশন দিবেন। আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে তো না? ভাই আপনি পার্ট ওয়ানটা শুরু করেন, প্রথম পার্টটা, মেডিকেল পার্টের আচ্ছা। সলভ সেশন। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের আজকের যে নন ক্যাডার আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগের যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হয়েছে। তো এই পরীক্ষার যে কোশ্চেনটা আপনারা যদি দেখেন, যে কোশ্চেনটাতে কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন এটা কিন্তু বলা যাবে না। কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হয়েছে এবং আপনারা যারা আমাদের ক্লাসগুলো করেছেন আশা করি আপনারা খুব সহজেই হচ্ছে এই কোশ্চেন গুলা আপনারা অ্যান্সার করতে পেরেছেন। তো একটু 1 মিনিট আমার একটু ইয়েটা আমি নিয়ে আসি। আহ, শেয়ারিং। ওকে। দেখা যাচ্ছে এখন না? দেখা দেখা যাচ্ছে। ওই যে এনাবল এডিটিং করে নিবেন। দেখেন প্রথম যে কোশ্চেনটা, অর্থাৎ a patient with hypothyroidism will have কি থাকবে একটা পেশেন্টের, এখানে ওয়েট গেইন, ব্র্যাডিকার্ডিয়া, হিট ইনটলারেন্স এবং কনস্টিপেশন, চারটা অপশন এখানে কিন্তু আছে। তো দেখেন একটা পেশেন্ট যার হাইপারথাইরয়েডিজম আছে তার ওয়েট লস হবে, তার টাকিকার্ডিয়া হবে, তার ডায়রিয়া হবে। অর্থাৎ অপশন ক, খ এবং ঘ এই তিনটা কিন্তু বাদ পড়ে যায়। বাকি থাকে যেটা, সেটা হচ্ছে হিট ইনটলারেন্স। আমরা জানি যে একটা পেশেন্ট যার হচ্ছে হাইপারথাইরয়েডিজম থাকবে তার কিন্তু হিট ইনটলারেন্স থাকবে, অর্থাৎ তার এমনিতে মেটাবলিজম রেট বেশি হওয়ার কারণে সে কিন্তু হিট টলারেট করতে পারবে না। তারপরে যে কোশ্চেনটা দেখেন, হুইচ টেস্ট কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখানে এই সবগুলাই হচ্ছে সিরাম আয়রন প্রোফাইলের অংশ, সিরাম ফেরিটিন, সিরাম আয়রন, সিরাম টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। অর্থাৎ এই সবগুলাই কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ফাইন্ডিং পাওয়া যাবে। আয়রন কম থাকবে, ফেরিটিন কম থাকবে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে এবং পিবিএফ এ আমরা পাবো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি যে টেস্টটা কনফার্মেটরি টেস্ট বলা হয় সেটা হচ্ছে সিরাম ফেরিটিন। সিরাম ফেরিটিনের সাথে ভাইয়া আরেকটা সাউন্ড টেস্টের অনেক আসছে, শোনা যাচ্ছে না ভালো, সরি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা সিরাম ফেরিটিন এবং টি সেট মানে হচ্ছে টোটাল ট্রান্সপারেন্ট স্যাচুরেশন, এই দুইটা টেস্টকে আমরা কম্বাইন করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মূলত ডায়াগনোসিস করে থাকি। তাহলে হুইচ টেস্ট কনফার্মস দ্য ডায়াগনোসিস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটার অ্যান্সার হবে আমাদের সিরাম ফেরিটিন। আমরা পরের কোশ্চেনে চলে আসি, হুইচ ইনভেস্টিগেশন ইজ মোস্ট সেন্সিটিভ ফর ডায়াগনোসিস অফ পালমোনারি এম্বোলিজম। দেখেন
পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করার জন্য মোস্ট সেনসিটিভ টেস্ট হচ্ছে সিটিপিএ বলা হয়, অথবা সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম। স্ক্যান বা ভেন্টিলেশন পারফিউশন স্ক্যান, এটা হচ্ছে অল্টারনেটিভ টু সিটিপিএ। এটা করা হয় যখন একটা পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তখন আমরা ডাই ব্যবহার করতে পারি না। আমরা জানি যে সিটিপি এর জন্য কন্ট্রাস্ট বা ডাই প্রয়োজন হয়, তখন আমরা ভিকিউ স্ক্যান ব্যবহার করি। এটা হচ্ছে অল্টারনেটিভ। তাহলে মোস্ট সেনসিটিভ কিন্তু সিটি পালমোনারি অ্যানজিওগ্রাম। ফার্স্ট ইনভেস্টিগেশন ইন সাসপেক্টেড অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কিন্তু একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা যদি ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস পাই, সাথে পেশেন্টের ফিভার আছে, আমরা অ্যালভার্ডো স্কোর করে আমরা কিন্তু ডায়াগনোসিস করি। কিন্তু আমরা আমরা বলতে পারি যে হেল্প নেই কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে। তার মধ্যে একটা হচ্ছে সিবিসি, এখানে আমরা ডাব্লিউবিসি কাউন্ট দেখি, এবং আরেকটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। তবে আলট্রাসোনোগ্রামে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করার জন্য খুব স্কিলড আপনার আল্ট্রাসোনোলজিস্ট হতে হয়। এবং আরেকটা কথা হচ্ছে, অ্যাপেন্ডিক্স যদি অনেক বেশি সোলেন না হয়, অনেক সময় এটা আল্ট্রাসোনোগ্রামে নাও পাওয়া যেতে পারে। তখন অনেক সময় যিনি আল্ট্রাসাউন্ড করে তিনি হচ্ছে লিখে দেন যে প্রোব টেন্ডারনেস প্রেজেন্ট, অর্থাৎ প্রোবটা যখন তারা ম্যাকবার্নিস পয়েন্টে ধরেন তখন কিন্তু টেন্ডারনেস পেশেন্ট ফিল করে। তো সুতরাং যাই হোক না কেন, এখানে বাকি যে অপশন সিটি অ্যাবডোমেন, প্লেন এক্সরে, কেওবি অথবা এমআরআই অ্যাবডোমেন, এগুলো আমরা অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিসে ব্যবহার করি না। যেটা আমাদের জন্য হেল্পফুল সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ অ্যাবডোমেন। সিভিয়ার অ্যাজমা নট রেসপন্ডিং টু নেবুলাইজেশন। দেখেন এখানে নেবুলাইজেশন বলতে কোনটা সেটা বলা হয় নাই। আমরা ধরে নিব যে এখানে সালবিউটামলও দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে থিওফাইলিন বা অ্যামাইলোফাইলিনও দেওয়া হয়েছে। এরপরেও পেশেন্ট যখন রেসপন্ড করে না, একটা পেশেন্ট আফটার রিসিভিং সালবিউটামল, আফটার রিসিভিং থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন যদি রেসপন্ড না করে, তখন আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে রেসপিরেটরি স্টিমুল্যান্ট, যেমন আইভি ম্যাক্সাল এবং আইভি স্টেরয়েড আমরা দিতে পারি। তাহলে এখানে খ হচ্ছে সঠিক আনসার। সিভিয়ার ডিহাইড্রেশন, এটা দেখেন একটু ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা জানি যে আইএমসি এর যে ক্রাইটেরিয়া, সেখানে মডারেট ডিহাইড্রেশন ও সানকেন আইজ আছে, সিভিয়ার ডিহাইড্রেশন ও সানকেন আইজ আছে। তার মানে এটা একটা সঠিক আনসার, ঠিক আছে। কিন্তু ল্যাথার্জি, অপশন কতে যেটা আছে, ল্যাথার্জি কিন্তু শুধুমাত্র সিভিয়ার ডিহাইড্রেশনে আছে, এটা মডারেট ডিহাইড্রেশনে নাই। সুতরাং এই দুইটার মধ্যে যদি আমাকে সিঙ্গেল বেস্ট একটা চুজ করতে হয়, আমি বলবো যে ল্যাথার্জি। এখন আপনারা বলতে পারেন যে ল্যাক অফ ইউরিন, তাইলে এটা তো আইএমসি এর ক্রাইটেরিয়াতে নাই। কিন্তু না থাকলেও এটা কিন্তু ক্লিনিক্যালি আমাদের স্যাররা কিন্তু অনেক বেশি, যে একটা পেশেন্টের ইউরিন আউটপুট কমে যাচ্ছে কিনা, এটাকে অনেক বেশি কিন্তু একটা সাইন হিসেবে তারা দেখে থাকেন। তো সুতরাং ল্যাথার্জি অ্যান্ড লেক অফ ইউরিন, এটা হচ্ছে আমাদের দুইটার মধ্যে সানকেন আইজ সাথে কম্পেয়ার করলে এটা হচ্ছে বেটার অ্যান্সার। এটাকে আমরা সঠিক অ্যান্সার হিসেবে গ্রহণ করব। অ্যাকিউট করোনারি সিনড্রোম একদম সহজ জিনিস। আমরা জানি যে তিনটা জিনিসকে অ্যাকিউট করোনারি সিনড্রোম বলা হয়: আনস্টেবল অ্যানজাইনা, এসটি এলিভেটেড এমআই এবং নন এসটি এলিভেটেড এমআই। তো সুতরাং এখানে তো খ আনস্টেবল অ্যানজাইনা সঠিক অ্যান্সার হবে। কমনেস্ট অর্গানিজম ফর নিউনেটাল সেপসিস ইন বাংলাদেশ, এটা একটা ট্রিকি কোশ্চেন। কারণ আপনার পেডিয়াট্রিক্সের যে বইগুলোতে এখানে দুইটা অর্গানিজম পাওয়া যায়, একটা হচ্ছে আর্লি অনসেট নিউনেটাল সেপসিসের কমনেস্ট অর্গানিজম, আরেকটা হচ্ছে লেট অনসেট নিউনেটাল সেপসিসের কমনেস্ট অর্গানিজম। তো আর্লি অনসেটে যেটা যেটা আমরা নিউনাইটাল মেনিনজাইটিস পড়ার সময় পড়েছি, যে আমাদের ফিমেল যে ভ্যাজাইনাল ট্রাক্ট বা হচ্ছে জেনিটাল ট্রাক্টের নর্মাল ফ্লোরা হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, এবং বাচ্চার যখন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় তখন বাচ্চার সেটা সেপসিস করতে পারে নিউনেটাল, এবং সেটা নিউনেটাল আর্লি অনসেট নিউনেটাল সেপসিস করতে পারে, নিউনেটাল মেনিনজাইটিস করতে পারে। কোর অর্গানিজম গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। আর লেট অনসেট যে নিউনেটাল সেপসিস, সেটার কমনেস্ট অর্গানিজম কিন্তু স্ট্যাফ অরিয়াস। তো সুতরাং এখানে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই আর স্ট্যাফ অরিয়াসের মাঝখানে একটু কনফিউশন থাকবে, কিন্তু তারপরও যেহেতু নিওনেটাল বলা হচ্ছে, আমরা আর্লি অনসেটটাকেই গ্রহণ করব, এবং গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাইটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা বেটার অ্যান্সার হবে। ফিচার্স অফ সিকেডি, দেখেন সিকেডিতে অনেক রকমের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, কিন্তু সিকেডিতে কিন্তু হাইপার ক্যালসেমিয়াটা আনলাইকলি হতে পারে, টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়ে হাইপোক্যালসেমিয়াটাই আমরা কমনলি পাই। এর বাইরে হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে। সিকেডিতে আমরা জানি যে ইউরেমিক পেরিকার্ডাইটিস হয়, সেটার কমপ্লিকেশন হিসাবে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, বাট এগুলো অনেক লেট কমপ্লিকেশন, সিভিয়ার কমপ্লিকেশন। কোন সিকেডি পেশেন্টের যদি পেরিকার্ডাইটিস বা পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে তখন তাকে ডায়ালাইসিসের ইন্ডিকেশন। কিন্তু যেটা খুব কমন,
ইনভ্যারিয়েবলি পাওয়া যায় সেটা হচ্ছে হাইপারক্যালেমিয়া। তাহলে ফিচার্স অফ সিকেডি এটা হচ্ছে ক, হাইপারক্যালেমিয়া সঠিক উত্তর হবে। সাডেন ড্রপ অফ বিপি আফটার স্পাইনাল অ্যানাস্থেসিয়া, এটা একদম ক্লিয়ার কাট, এটা হচ্ছে ডিউ টু সিম্প্যাথেটিক ব্লকেট, মানে গ হচ্ছে সঠিক উত্তর। ওয়াইড এন্ড পালস প্রেশার, আমরা জানি যে পালস প্রেশার মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন সিস্টোলিক প্রেশার এন্ড ডায়াস্টোলিক প্রেশার, এবং আমরা এটাও জানি যে অ্যাওর্টিক রিগার্জিটেশনে সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক বাড়ে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেক কমে, ফলে তাদের মাঝখানের যে গ্যাপ মানে পালস প্রেশারটা কিন্তু ওয়াইড হয়ে যায়। তাহলে গ, অ্যাওর্টিক রিগার্জিটেশন হবে সঠিক আনসার। কমনেস্ট কজ অফ হ্যামাচুরিয়া ইন এল্ডারলি ওমেন, একজন বয়স্ক মহিলা তার ক্ষেত্রে কমনেস্ট কজ অফ হ্যামাচুরিয়া, এখানে প্রোস্টেট স্বাভাবিকভাবেই বাদ পড়ে যাবে, কারণ প্রোস্টেট তো আর ফিমেলে থাকবে না। গ্লোমেরুলোনেফ্রাইটিস আসলে যে কোনো বয়সে হতে পারে, তার মধ্যে এল্ডারলি বলছে, এল্ডারলিদের গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা আপনার কম হওয়ার সম্ভাবনাই বেশি। রেনাল স্টোন যে কোনো বয়সে হতে পারে। কমনেস্ট কজ যেটা হবে সেটা হবে হচ্ছে ইউটিআই, তাহলে ক হচ্ছে সঠিক আনসার। র্যাপিড গোল্ড স্ট্যান্ডার্ড টিবি ডায়াগনোসিস, এখানে কিন্তু র্যাপিড বলা হয়েছে এবং গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়েছে, দুইটা জিনিস বলা হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যে টিবি ডায়াগনোসিসের জন্য একটা এমনিতেই জিন এক্সপার্টটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ধরি, এবং বাকি যে কালচার বলেন, চেস্ট এক্সরেকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড কখনোই বলি না, এমটি কেও গোল্ড স্ট্যান্ডার্ড বলি না। কালচারের সাথে যদি কম্পেয়ার করি, কালচারের রিপোর্ট আসতে অনেক বেশি দেরি হয়, এটা কখনোই তাহলে র্যাপিড টেস্ট না। তাহলে র্যাপিড গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর টিবি ডায়াগনোসিস হবে কি জিন এক্সপার্ট, মানে ঘ হচ্ছে সঠিক আনসার। কনসেন্ট ফর ইমার্জেন্সি লাইফ সেভিং সার্জারি, ইমার্জেন্সি সার্জারি করতে হবে কিন্তু পেশেন্ট আনকনশাস, তাহলে কি আমি প্রসিড উইদাউট কনসেন্ট? না, আমাকে যেটা কনসেন্ট নিতে হবে সেটা হচ্ছে গার্ডিয়ানের কনসেন্ট নিতে হবে। আমি হচ্ছে যে গার্ডিয়ানের উইদাউট এনি কনসেন্ট করে ফেললে কিন্তু মেডিকো লিগাল একটা আমি ঝামেলায় পড়ে যেতে পারি, তাহলে গার্ডিয়ানের কনসেন্ট নিয়ে আমরা তখন প্রসিড করব। ব্লাড কালচার মাধ্যমে ডায়াগনোসিস করি আমরা কোনটা? দেখেন হ্যাপাটাইটিস একটা হচ্ছে ভাইরাস, তাহলে এটার ক্ষেত্রে আমরা মূলত ভাইরাল মার্কার গুলা করি। কলেরা এবং শিগেলার ক্ষেত্রে আমরা মূলত স্টুল কালচার বেশি ডায়াগনস্টিক, তাহলে ব্লাড কালচারের মাধ্যমে ডায়াগনোসিস করা হয় এখানে অপশন খ, এন্টারিক ফিভার। বেস্ট স্ক্রিনিং টেস্ট, আমরা যখন ক্লাস নিয়েছি আমরা বলেছি স্ক্রিনিং টেস্ট হচ্ছে যেই টেস্টগুলা খুব ইজিলি অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়, এবং যে টেস্টগুলা হচ্ছে খুব কম সময়ের মধ্যে রেজাল্ট পাওয়া যায় র্যাপিড, এবং যে টেস্টগুলা সস্তা। তাহলে কোলোনোস্কোপি কোলোরেক্টাল ক্যান্সারের জন্য অনেক স্পেসিফিক, ঠিক আছে, কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবল না, এটা অত সস্তাও না, এবং এইটা একটা প্রসিডিউরটা একটা জটিল প্রসিডিউর, যেটা সস্তা, ইজিলি অ্যাভেলেবল এবং সব জায়গায় করা যায়, সেটা হচ্ছে ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট, ওবিটি। তাহলে এটা হচ্ছে বেস্ট স্ক্রিনিং টেস্ট ফর কোলোরেক্টাল ক্যান্সার। কালাজ্বর, এখানে মূলত বলা হচ্ছে ভিসেরাল যে কালাজ্বর, সেটার অর্গানিজম কি এটা আমরা সবাই জানি, খ, লিশম্যানিয়া ডনোভানি, এটা হচ্ছে সঠিক উত্তর। ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন, একটু আগেই বলা হয়েছে যে একটা পেশেন্টের কোলোরেক্টাল ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট কোনটা। স্ক্রিনিং মানে হচ্ছে কনফার্ম করতে হবে এমন কিছু না, স্ক্রিনিং মানে হচ্ছে সস্তায় আমি সহজেই করে ফেলতে পারতেছি, তাড়াতাড়ি রেজাল্ট আসতেছে। কিন্তু যখনই আমি ক্রিটিক্যাল, আমি ডায়াগনোসিস করতে চাচ্ছি, কনফার্ম করতে চাচ্ছি, তখনই আমাকে করতে হবে কি একটা কনফার্মেটরি টেস্ট, সেটা দামি হলেও সমস্যা নাই। সেটা এই ক্ষেত্রে 50 বছরের উপরে যে সিমটম আছে, ওয়েট লস আছে, এটা কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনাই বেশি, তার ক্ষেত্রে ক্রিটিক্যাল ইনভেস্টিগেশন হবে কোলোনোস্কোপি। দেখেন একটা লোকের 7 দিনের বেশি জ্বর আছে, তাহলে এটা অনেকগুলা কজই হতে পারে, বিশেষ করে ব্যাকটেরিয়াল কজ হতে পারে, এন্টারিক ফিভার খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগনোসিস। এছাড়া হতে পারে আপনার কিছু প্যারাসাইট যেগুলো প্রোটোজোয়া, এগুলার ক্ষেত্রেও 7 দিনের বেশি জ্বর থাকে, যেমন হচ্ছে ম্যালেরিয়া, কালাজ্বর, এগুলার ক্ষেত্রে 7 দিনের বেশি জ্বর থাকতে পারে। তাহলে এখানে আপনার ডিলেমা আছে আপনার অ্যান্সার নিয়ে, এটা সিবিসি হতে পারে, ব্লাড ফর সিএস ও হতে পারে। ব্লাড ফর সিএস যদি আমি করি, আমি হচ্ছে এন্টারিক ফিভারের ক্ষেত্রে আমি হেল্পফুল পাবো, কিন্তু 7 দিনের বেশি জ্বর কি শুধু এন্টারিক ফিভার হয়? না, এটা ম্যালেরিয়া হতে পারে, এটা কালাজ্বর হতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেনে বলা হয়েছে ফর বাংলাদেশ। দেখেন বাংলাদেশের সব জায়গায় ব্লাড কালচার কিন্তু অ্যাভেলেবল না, তাহলে আপনাকে দেখতে হবে যে লো রিসোর্স কান্ট্রিতে, অর্থাৎ যেখানে রিসোর্স কম, সেখানে আমি সস্তা টেস্ট করে যে টেস্টে ইনফরমেশন বেশি। সিবিসিতে কিন্তু অনেক ইনফরমেশন আছে। দেখেন আমরা গ্রামে যখন এন্টারিক ফিভার বা টাইফয়েড ডায়াগনোসিস করি, আমরা কিন্তু ব্লাড ফর সিএস করতে পারি না উপজেলা লেভেলে। আমরা কিভাবে ডায়াগনোসিস করি? ক্লিনিক্যালি
যে ফিভার স্টেপ লেটার প্যাটার্নে বাড়তেছে, হেডেক আছে, সাথে পেশেন্টের হচ্ছে দুইটা ইনভেস্টিগেশন, একটা সিবিসি তে পেশেন্টের টোটাল কাউন্ট বাড়ে নাই, বরং লিউকোপেনিয়া থাকতে পারে এবং আল্ট্রাসোনোগ্রামে স্প্লিনোমেগালি যদি থাকে। তার মানে বাংলাদেশের পার্সপেক্টিভে এমনকি অ্যান্টারিক ফিভার ডায়াগনোসিস করতেও আমাদের সিবিসি খুব হেল্পফুল। আর এটা যদি অ্যান্টারিক ফিভার না হয়, না হইতেই পারে, 7 দিনের বেশি ম্যালেরিয়া হতে পারে, কালা জ্বর হতে পারে, বা অন্য যে কোনো প্রোটোজোয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, টিবি হতে পারে, যেটাই হোক না কেন আপনি সিবিসি থেকে ইনফরমেশন পাবেন। আপনার যদি নিউট্রোফিল বাড়ে, আপনি বুঝবেন যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। যদি লিম্ফোসাইট বাড়ে, এটা একটা হতে পারে এটা আপনার টিবির দিকে চলে যাচ্ছে। যদি আপনার ইউজিনোফিল বাড়ে, তাহলে এটা প্যারাসাইট বা ওইরকম ইনফেকশন হতে পারে। সুতরাং সিবিসি এমন একটা ইনভেস্টিগেশন যেটা লো রিসোর্স সেটিং লাইক বাংলাদেশ, সেখানে আপনাকে অনেক রকমের ইনফরমেশন দিবে। এমনকি আপনি যদি কনফার্মেটরি টেস্ট না করতে পারেন, শুধু সিবিসি এবং ক্লিনিক্যাল সিনারিও দেখে আপনি কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিতে পারবেন, যেটা আমাদেরকে উপজেলা লেভেলে করতে হয়। সুতরাং এটার অ্যান্সার হবে, বেস্ট অ্যান্সার হবে অপশন ক, সিবিসি। ডেঙ্গু ডায়াগনোস লেট, আমাদের দেশে কেন ডায়াগনোস লেট হয়? এটা, হ্যাঁ, হতে পারে যে পেশেন্টের একটা ল্যাক অফ নলেজ, পেশেন্টরা ডক্টরের কাছে আসছে না, এটা একটা হতে পারে। কিন্তু বেটার অ্যান্সার হচ্ছে, আমরা জানি যে আমরা নর্মালি যে টেস্ট গুলা করি, অ্যান্টি ডেঙ্গু আইজিএম এবং আইজিজি, এই দুইটা টেস্টই পজিটিভ আসে হচ্ছে 5 দিন পরে। তো সুতরাং আমি যদি 5 দিনের মধ্যে টেস্ট করি এবং পেশেন্টকে অ্যান্টি ডেঙ্গু আইজিএম বা আইজিজি করতে দেই, তাহলে এগুলা নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে আমার মনে হবে যে না, ডেঙ্গু নাই। অথবা ডেঙ্গুর যে আপনার ক্লাসিক্যাল যে ফিচার গুলা, যেমন প্লেটলেট কমে যায় বা পেশেন্ট শকে চলে যায়, আপনার হেমাটোক্রিট বাড়ে, তাহলে এগুলা হয় কিন্তু ক্রিটিক্যাল ফেজে, মানে 4 থেকে 7 দিন বলা হয় ডেঙ্গুর ক্রিটিক্যাল ফেজ। তো সুতরাং আর্লি প্রথম 3-4 দিনে কিন্তু পেশেন্টের এই ফিচার গুলা খুব একটা থাকে না। তাহলে এবং এই সময় আমরা যদি অ্যান্টি ডেঙ্গু আইজিএম বা আইজিজি করি, তাহলে রিপোর্টটা নেগেটিভ আসবে। যদি করতে চাই, আমাকে করতে হবে NS1 অ্যান্টিজেন। তো যাই হোক, 47-এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে ঘ। আর্লিয়েস্ট কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস আমরা জানি যে ম্যাক্রোভাস্কুলার, মাইক্রোভাস্কুলার দুই রকম কমপ্লিকেশন হয়। তার মধ্যে মাইক্রোভাস্কুলারের মধ্যে রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি তিনটা আছে। তার মধ্যে এন্ডোক্রাইনোলজি যে সাবস্পেশালিটি, তাদের বইতে লেখা আছে যে আর্লিয়েস্ট কমপ্লিকেশন হচ্ছে নিউরোপ্যাথি। এবং মজার কথা হচ্ছে, রেটিনোপ্যাথি যেটা আমরা পাই খুব কমনলি, আমরা ওয়ার্ডে পাই, এই রেটিনোপ্যাথিটা মূলত অকুলার নার্ভ নিউরোপ্যাথি হয়েই রেটিনোপ্যাথি হয়। সুতরাং নিউরোপ্যাথি না হয়ে রেটিনোপ্যাথি হবে না, এজন্য আর্লিয়েস্ট কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস হবে নিউরোপ্যাথি। মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর ইন স্ট্রোক, মানে একটা পেশেন্টের স্ট্রোক হয়েছে, সে ভালো হবে নাকি হবে না, এটা কোন জিনিসের উপর সবচেয়ে বেশি ডিপেন্ড করে? সেটা হচ্ছে টাইম অফ ট্রিটমেন্ট। আমরা জানি যে একটা পেশেন্ট ইসকেমিক স্ট্রোকের পরে যদি 4.5 ঘন্টার মধ্যে আসে এবং আপনি যদি ট্রিটমেন্ট শুরু করে দিতে পারেন, কি ট্রিটমেন্ট, থ্রম্বোলাইসিস করে ফেলতে পারেন, এমনকি পেশেন্টটা পুরোপুরি রিকভার, 100% রিকভারও করতে পারে। আর যদি আপনার যত বেশি লেট হবে ট্রিটমেন্ট শুরু করতে, তত কিন্তু পেশেন্টের রিকভারি চান্সটা কমে যাবে। সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর ইন স্ট্রোক হচ্ছে গ, টাইম অফ ট্রিটমেন্ট। আচ্ছা, এর বাকি অংশটা হচ্ছে আমাদের সবার প্রিয় সোহান ভাই, উনি পরিচালনা করবে। আমি আমার পার্ট থেকে বিদায় নিচ্ছি। এখানে আপনাদের একটা কোশ্চেন নিয়েই শুধু হচ্ছে কনফিউশন ছিল, সেটা হচ্ছে ওই যে 7 দিনের বেশি জ্বর, আমরা কি সিবিসি নাকি ব্লাড সিএস। আমি মনে করি যে আমার যে পয়েন্টটা, সেটা কিন্তু আমি আপনাদের কাছে ক্লিয়ার করেছি, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সোহান ভাই আছেন? ভিডিও অন করো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ ইকবাল ভাইকে। আমরা এবার পরবর্তী মেডিকেল পার্টের পরবর্তী অংশটুকু সলভ করছি। কই আছে? আচ্ছা, ব্যাকটেরিয়াল কজ অফ নিওনেটাল মেনিনজাইটিস। এখানে যে অপশনগুলো ছিল, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফাইলাস ইকোলাই, নিওনেটাল মেনিনজাইটিস। আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিস এটা হচ্ছে আপনার অ্যাডাল্টদের ক্ষেত্রে বা চাইল্ডদের ক্ষেত্রে আপনার ট্রু হইতো। হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি এটাও চাইল্ডদের ক্ষেত্রে। নিওনেটাল মেনিনজাইটিস এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে। তো আমরা জানি যে নিওনেটাল মেনিনজাইটিস এর ক্ষেত্রে ইকোলাই এন্ড হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালিকটি এবং হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, এই তিনটা হচ্ছে ট্রু আনসার। এখানে যে অপশন, সেখানে গ হচ্ছে আমাদের আনসার, ইকোলাই। নেক্সট হচ্ছে পেইনলেস টেস্টিকুলার ম্যাস ইন ইয়াং মেল। আচ্ছা, এপিডিডাইমাইটিস এটা তো পেইনফুল কন্ডিশন। টেস্টিকুলার টর্শন এটা তো সাডেন সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন থাকবে, এটা তো অবশ্যই ফলস। এবং এখানে আসলে আমাদের যে কোশ্চেনে আসছে ম্যাস এবং হচ্ছে পেইনলেস, তাহলে অপশনে যে অপশন ইয়েগুলো ছিল
টেস্টিকুলার টিউমার অ্যান্ড হাইড্রোসিল। আচ্ছা, হাইড্রোসিল তো এরকম ম্যাচ থাকবে না, এখানে একটাই আমাদের আনসার আসে, সেটা হচ্ছে টেস্টিকুলার টিউমার। নেক্সট, ডেঙ্গু ভেক্টর ইন বাংলাদেশ, এটা তো খুবই সহজ কোশ্চেন, আপনারা সকলেই পেরেছেন। এটা আমাদের অ্যাডিস এজিপ্টি, এটা হচ্ছে গ নাম্বার আনসার। প্লুরাল ইফিউশন উইথ লো গ্লুকোজ সাজেস্টস। আচ্ছা, এখানে যে অপশনগুলো খেয়াল করেন, প্লুরাল ইফিউশন উইথ লো গ্লুকোজ, হার্ট ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, এমপাইমা অ্যান্ড হচ্ছে হাইপোথাইরয়েডিজম, সবগুলোতেই আপনার ক, খ এবং ঘ এগুলো সবই হচ্ছে কি এক্সুডেটিভ কজ। কিন্তু এখানে যে লো গ্লুকোজ ট্রানজুডেটিভ, আপনার যখন প্লুরাল ইফিউশন হবে তখন প্রোটিনটা আপনার হচ্ছে বাড়বে, গ্লুকোজটা কমবে। সুতরাং এখানে আমাদের যে অপশন গ এমপাইমা, এটা একটা আপনার হচ্ছে ইনফেক্টিভ কজ, আপনার এক্সুডেটিভ কজ, এটাই হচ্ছে আমাদের আনসার গ এমপাইমা। আচ্ছা, লিডিং কজ অফ লিডিং এনসিডি ডেথ কজ ইন বাংলাদেশ, নন কমিউনিকেবল ডিজিজের মোস্ট কমন কজ কি? শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই হচ্ছে আপনার হচ্ছে করোনারি ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ। আমাদের গ উইল বি দ্য আনসার, গ। আচ্ছা, এরপরে আসেন, হেপাটাইটিস কমনলি ট্রান্সমিটেড সেক্সুয়ালি, এটা তো সহজ, হেপাটাইটিস এ বি সি ডি। এখানে বি এবং সি হচ্ছে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, বাট কমনলি যেটা হয় সেটা হচ্ছে হেপাটাইটিস বি, সকলে জানেন। আমাদের খ উইল বি দ্য আনসার। নেক্সট, ভ্যাকসিন গিভেন এট বার্থ আন্ডার ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, বিসিজি, ওপিভি, জিরো, বোথ এ এন্ড বি এন্ড হচ্ছে পেন্টাভ্যালেন্ট। আচ্ছা, আমরা কিন্তু এটা খুব ভুল করার সমূহ সম্ভাবনা আছে, আমরা সকলেই বেশিরভাগই হয়তো বিসিজি দিয়ে দিব আনসার, কিন্তু আপনার হচ্ছে অ্যাট বার্থ, জাস্ট আফটার বার্থে আপনার বিসিজির সাথে ওরাল পোলিও ভ্যাকসিন জিরো, যে আপনার যে ডোজটা ওপিভি জিরো, এটাও কিন্তু সাথে সাথে বার্থ, জাস্ট আফটার বার্থ দেওয়া হয়। আর ওপিভি ওয়ান দেওয়া হচ্ছে 6 উইক্সে। ঠিক আছে, তাহলে আমাদের এটা দুইটাই আমাদের ট্রু আনসার, বোথ এ এন্ড বি, অর্থাৎ গ হবে আমাদের আনসার। ড্রাগ ইউজড ইন অ্যাঞ্জিনা পেক্টোরিস, আচ্ছা অ্যাড্রেনালিন, এটা তো কখনোই ব্যবহার করে না। অ্যাট্রোপিন, প্রোপানল, আর হচ্ছে মরফোস, আচ্ছা মরফেস। আচ্ছা, এগুলো আনকমন কিছু ড্রাগ দিছে আমাদের এখানে। আমরা জানি যে এখানে অ্যাঞ্জিনা পেক্টোরিসে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে নাইট্রোগ্লিসারিন, কিন্তু এখানে যেহেতু এটা নাই, আমাদের এখানকার যে অপশন, সেই অপশনে অনুযায়ী হচ্ছে প্রোপানল হচ্ছে আনসার। হার্ট রেট কমাবে, হার্ট, তারপর হচ্ছে হার্টের কন্ট্রাক্টিলিটিও কমাবে, হার্টের অক্সিজেন ডিমান্ডটাও কমাবে প্রোপানল। তাহলে গ হচ্ছে আমাদের আনসার। মোস্ট কমন কজ অফ ক্রনিক কাফ, লাং ক্যান্সার, অ্যাজমা, জার্ড অ্যান্ড আপার এয়ারওয়ে কাপ সিনড্রোম। আচ্ছা, এইটা আমাদের লাং ক্যান্সার, অ্যাজমা, যে অপশন গুলো আছে, মোস্ট কমন কজ আপার এয়ারওয়ে কাপ সিনড্রোম। ঠিক আছে, অ্যাজমা, অ্যাজমা অনেক সময় মনে হচ্ছে হইতে পারে অ্যাজমা হচ্ছে ক্রনিক কাফ হইতে পারে, কিন্তু মোস্ট কমন কজ যদি বলে হচ্ছে ক্রনিক কাফ, সেটা হচ্ছে আপার ট্র্যাক্টে যদি সমস্যা থাকে, তাহলে আপার এয়ারওয়ে কাপ সিনড্রোমটাই হচ্ছে আমাদের আনসার, ঘ। কমন ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি ইন হার্ট ফেলিওর, হাইপারক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপার নাট্রেমিয়া, হাইপোক্যালসিমিয়া, সকল ক্ষেত্রেই কমন আপনার হচ্ছে ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি হচ্ছে সবার আগে হয় হচ্ছে হাইপোনাট্রেমিয়া, খ। দেন হচ্ছে কমন কজ অফ পলিউরিয়া, আচ্ছা পলিউরিয়ার কজ ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোথাইরয়েডিজম, ক্রনিক লিভার ডিজিজ। আপনার কমন কজ অফ পলিউরিয়া ক্রনিক হাইপারগ্লাইসেমিয়া, ক। সিরোসিস উইথ অ্যাসাইটিস শুড রিসিভ, এইটা একটা ট্রিকি কোশ্চেন। আচ্ছা, সিরোসিস উইথ অ্যাসাইটিস, হাই সোডিয়াম ডায়েট, ডায়রেটিক্স অনলি, স্পাইনোল্যাকটন, থায়াজাইড। আচ্ছা, ডায়রেটিক্স অনলি আমি দিব, ঠিক আছে, কিন্তু এইখানে একটু স্পেসিফিক ভাবে জানতে চাইছে যে এটা আসলে কোন ড্রাগটা আপনি দিবেন। খেয়াল করেন, এই যে সিরোসিসে, লিভার সিরোসিসে আপনার কি হয়, সোডিয়াম রিটেনশন হয়, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমের কারণে সোডিয়াম রিটেনশন হয়, সোডিয়ামের সাথে ওয়াটারও রিটেনশন হয়। তো আপনার এই ওয়াটারটা, আপনার এক্সেস যে ওয়াটার এবং সোডিয়াম, সেটা হচ্ছে বের করে দেওয়ার জন্য আপনার একটা ডায়োটিক্স প্রয়োজন। আপনি যদি থায়াজাইড ডায়োটিক দেন, আবার কি আপনার হচ্ছে সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজমের কারণে আপনার পটাশিয়াম বডি থেকে, পটাশিয়ামটাও কিছু, কারণ অ্যালডোস্টেরন হরমোন কি করে, অ্যালডোস্টেরন হরমোন সোডিয়াম রিটেনশন করে এবং ওয়াটার রিটেনশন করে, অন্যদিকে পটাশিয়ামটা হচ্ছে এক্সক্রিশন করায়। এখন যদি আপনি আবার থায়াজাইড ডায়োটিক দেন, তাহলে আবার সবগুলোই কমবে, পটাশিয়াম আরো কমবে, ঠিক আছে। কিন্তু আপনার এখানে পটাশিয়ামটাকে ব্যালেন্স করতে হবে, পটাশিয়াম ব্যালেন্স করার জন্য আপনাকে যে ডায়োটিক্সটা চয়েস করতে হবে সেটা হচ্ছে স্পাইরানোল্যাকটোন। তাহলে গ হচ্ছে আমাদের আনসার। কমন কজ অফ হচ্ছে কমন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অর্গানিজম ইন বাংলাদেশ। আচ্ছা, এটা সকলেই আমরা জানি যে এটা স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, গ হচ্ছে আমাদের আনসার।
হ্যাঁ, কন্ট্রাইন্ডিকেটেড ভ্যাকসিন ইন প্রেগন্যান্সি। আচ্ছা, যে অপশন গুলো ছিল টিটানাস টক্সাইড, ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি এবং হচ্ছে রুবেলা, এখানে সবগুলোই দেখেন টিটানাস টক্সাইড হচ্ছে আপনার হচ্ছে কিল্ড ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা এটাও কিল্ড ভ্যাকসিন, তারপর হচ্ছে হেপাটাইটিস বি এটা হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন, রুবেলা হচ্ছে আপনার লাইভ ভ্যাকসিন। এই লাইভ ভ্যাকসিনটা আপনার প্রেগনেন্সিতে দেওয়া যাবে না, তাহলে রুবেলা হচ্ছে আমাদের আনসার। আসেন, ডিকে শো শোজ অল এক্সেপ্ট মেটাবলিক ডিকে ডায়াবেটিক কিট অ্যাসিডোসিসে বোঝা যাচ্ছে এখানে আপনি একটা অ্যাসিডোসিস পাবেন এবং সেটা মেটাবলিক অ্যাসিডোসিস। এটা একটা ডায়াবেটিক কন্ডিশন, এখানে আপনি হাইপারগ্লাইসেমিয়া তো থাকবেই, এখানে কুজমাল ব্রিদিং থাকবে, মেটাবলিক অ্যালকালোসিস এখানে থাকবে না, তাহলে ঘ আমাদের আনসার। ফেইলিউর টু থ্রাইভ প্লাস বাল্কি স্টুল প্লাস অ্যানিমিয়া। আচ্ছা, এখানে যে অপশন গুলো ছিল দেখেন, সিলিয়াক ডিজিজ, ল্যাকটোজ ইনটলারেন্স, ক্রোনস ডিজিজ, আইবিএস। এইটা একটু ট্রিকি কোশ্চেন। ফেলিউর টু থ্রাইভ, সবগুলো যে অপশন এখানে যে তিনটা সমস্যার কথা বলছে, ফেলিউর টু থ্রাইভ, তারপরে হচ্ছে বাল্কি স্টুল এন্ড অ্যানিমিয়া, এখানে কি হয়, এখানে আমাদের আনসার হচ্ছে সিলিয়াক ডিজিজ। কেন সিলিয়াক ডিজিজে আপনার আপার স্মল ইন্টেস্টাইনে অ্যাট্রফি হয়, অ্যাট্রফি হওয়ার কারণে এখানে আপনার একদিকে ওভারঅল ম্যাল অ্যাবজর্পশন হবে, দুই নাম্বার হচ্ছে ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হবে, আর তারপরে আপনার আপার কোন ইন্টেস্টাইনে আপনার হচ্ছে অ্যাট্রফি হওয়ার কারণে ডিউডেনামে স্পেশালি ডিউডেনামে আপনার হচ্ছে আয়রন আপনার অ্যাবজর্পশন হয়। তো আয়রন অ্যাবজর্পশন হইতে পারে, যার কারণে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে ওভারঅল। তাহলে ক্রনিক ম্যাল অ্যাবজর্পশনের কারণে ফেলিউর টু থ্রাইভ হবে, ফ্যাট ম্যাল অ্যাবজর্পশনের কারণে হচ্ছে ফ্যাট বাল্কি স্টুল হবে, এবং আয়রন অ্যাবজর্পশন না হওয়ার কারণে আপনার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। তাহলে সিলিয়াক ডিজিজ আমাদের এখানে আনসার। আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি, এটা সবার আগে নাইট ব্লাইন্ডনেস হবে, দেন আসবে হচ্ছে কর্নিয়াল জেরোসিস, বিটট স্পোর্স, কনজাংটিভাল জেরোসিস, বিটট স্পোর্স, এরপরে হচ্ছে কর্নিয়াল জেরোসিস, এরপরে লাস্টের দিকে জেরোথ্যালমিয়া, ঠিক আছে, ক্যারাটোমেলেশিয়া, এগুলো আসবে সবার আগে। তাহলে আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি কোনটা? নাইট ব্লাইন্ডনেস। আচ্ছা, মোস্ট সিভিয়ার কনসিকুয়েন্স অফ ক্রনিক ইউটিআই, ডায়াবেটিস, ফিভার, পেলভিক পেন, সেপ্টিসেমিয়া, এটা বুঝে যাচ্ছে, এটা হচ্ছে সেপ্টিসেমিয়া। তো এই পর্যন্ত ছিল আমাদের মেডিকেল অংশের আনসার। মেডিকেল অংশের এই পোর্শনে খুব বেশি কনফিউশন ছিল না আমাদের, ওই যে ওইখানে অলরেডি আসিফ ভাই আলোচনা করেছেন, কয়েকটা একটু কনফিউশন ছিল, তবে আমরা ব্যাখ্যা দিতে চেষ্টা করেছি। আমাদের নেক্সট পোর্শন, আমাদের জেনারেল পার্ট, এটা নিয়ে সেশন কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে, আপনারা লাইভেই থাকেন। আপনাদের কারো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? লাইভে আছে? হ্যাঁ, আছে তো। বললাম আছে। আচ্ছা, শুরু করেন। আপনার ভাই, আপনি শুরু করবেন। হ্যাঁ, একটা প্রশ্ন করবো একটু। জি ভাইয়া, বলেন। আহ, যে কোশ্চেনটা ছিল যে টেস্টিকুলার মাস ইয়ং মেল আর পেইনলেস, এখানে জি, আপনি বলেন যে টেস্টিকুলার টিউমার, কিন্তু ইয়ং মেল তো, যেহেতু হচ্ছে গিয়ে বয়স কম, সেই ক্ষেত্রে কি আমরা টিউমারটাকে অ্যাকসেপ্ট করব? ইয়েটা দাও। আচ্ছা, ওখানে যে অপশন গুলো ছিল, একটা হচ্ছে টরশন, আপনি কি হাইড্রোসিল বলতে চাচ্ছেন? জি ভাই। হাইড্রোসিলে কি মাছ থাকে? অ্যাকচুয়ালি হাইড্রোসিলে পানি থাকার জন্য তো এটা মানে মাছের মধ্যে দেখা যায়, সেটা বুঝাইছি কিনা। হাইড্রোসিলে আপনার হচ্ছে সোয়েলিং থাকতে পারে, সোয়েলিং আর মাছের মধ্যে ডিফারেন্স আছে ভাই, বুঝতে পারছেন? লাম্প লাম্প বা সোয়েলিং এর এবং হচ্ছে ইয়ের মধ্যে ডিফারেন্স আছে। পেইনলেস আর হাইড্রোসিল আপনার হচ্ছে পেইনফুল, অনেক সময় পেইনফুল হইতে পারে, ইনফেক্টেড হাইড্রোসিল তো পেইনফুল হইতে পারে, বাট কিন্তু ভাই এখানে টেস্টিকুলার না। ইনফেক্টেড বলে নাই, সেজন্য আর কি হাইড্রোসিল তো পেইনলেস, এটা সব দিক থেকে মানে মোস্ট অ্যাকসেপ্ট অ্যাপ্রোপ্রিয়েট, করা যায়। এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচের কথা বলছে, তারপরে হচ্ছে আপনার পেইনলেস বলছে, এটা আমরা টেস্টিকুলার ম্যাচই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এটাই আমরা ধরবো, এটাই হওয়ার কথা। এখন বাকিটা যিনি কোশ্চেন করছে তিনি বলতে পারবেন, তবে আমাদের এটাই হচ্ছে অবজারভেশন এবং এটাই হচ্ছে আমাদের মানে ক্লারিফিকেশন। তো ঠিক আছে, আমাদের নেক্সট পোর্শন কোনটা? বাংলা দিয়ে শুরু করবেন আমাদের আবরার ফাহাদ ভাই। আবরার ফাহাদ ভাইকে আমি আমন্ত্রণ জানাই। আমরা একসাথে চলে যাই। ফারদিন গুড। আপনাদের সালামু আলাইকুম রহমতুল্লাহ।
আজকের যে পরীক্ষায় আপনারা সবাই অংশগ্রহণ করেছিলেন, এর মধ্যে আমরা মেডিকেল পার্টের সেটার এক্সপ্লেনেশন গুলো দেখেছি। আমরা এখন প্রথমে বাংলাগুলো দেখবো, এরপরে ইংরেজি এবং তারপরে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সবাই একটু দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা যদি বাংলা চ্যাপ্টারটা দেখি, বাংলায় প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আহ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছিল। এটা আমরা জানি যে ম্যানুয়েল দা আসুম্পাসাওয়ার যে ব্যাকরণটা ছিল সেটা পর্তুগিজ ভাষায় রচিত হয়েছিল, এবং সেটা কিন্তু কি ছিল, সেটা কিন্তু কোনো আলাদা ব্যাকরণ ছিল না, এটা ছিল মূলত তার যে অভিধান সেটার একটা পার্ট ছিল। আমরা যে পরের প্রশ্ন যাই, কোনটা মৌলিক শব্দ নয়। মৌলিক শব্দ নয় এইগুলোর মধ্যে ফুল, গোলাপ, দেশ এই তিনটা কিন্তু মৌলিক শব্দ, এবং এর মধ্যে প্রেম শব্দটা এটা আসলে মৌলিক নয়। আমরা যদি এরপরে যাই, পৃথিবীর সমার্থক শব্দ কোনটা। এখানে চারটা অপশন আছে, এই চারটার মধ্যে ক্ষিতি, অটবি, পারাবার, কুঞ্জ। এখানে ক্ষিতি শব্দটি মূলত পৃথিবীর সমার্থক শব্দ। অটবি মানে হচ্ছে বুঝায় বন, তারপরে পারাবার মানে সমুদ্র, আর কুঞ্জ মানে হচ্ছে এটা বাগান বুঝায়। যেহেতু বাকি তিনটা অন্য অর্থ বুঝায়, অতএব সঠিক উত্তর হচ্ছে ক্ষিতি। আমরা যদি এরপরে যাই, 17 নম্বরে ছিল মিশ্র শব্দ কোনটা খুঁজে বের করা। চা, চিনি, নামাজ, রোজা, চৌহদ্দি, স্কুল, কলেজ। এখানে চা, চিনি এগুলো হচ্ছে চাইনিজ, চীনা থেকে আসা। নামাজ, রোজা ফার্সি থেকে, চৌহদ্দিটা মিশ্র, এবং স্কুল কলেজ কিন্তু কি দুইটাই ইংরেজি থেকে আসা। যেহেতু চৌহদ্দিটা দুই ভাষা থেকে আসছে, এজন্য এটা হচ্ছে কি মিশ্র শব্দ। আমরা যদি এরপরে যাই, চাঁদের অমাবস্যা গ্রন্থের লেখককে, এটা আপনি দেখতে পাচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ এটার লেখক। এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস ছিল তার। এরপরে যদি আমরা যাই, ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত কবর নাটকের নাট্যকার কে। কবর নাটকের নাট্যকার আমরা সবাই জানি মনির চৌধুরী। এটা কিন্তু কবর নামে কিন্তু আরো কিছু লেখা আছে, যেমন কবর নাটক, কবর কবিতা আমরা জানি জসীমউদ্দিনের। যেহেতু এখানে সেই অপশন না, এটা নাটকের কথা, এটা মনির চৌধুরী, এবং এটা কিন্তু উনি জেলে বসে লিখেছিলেন। হ্যাঁ, এটা আমরা এমনি মনে রাখার সুবিধার্থে মনে রাখতে পারি। এরপর হচ্ছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে। এখানে যে চারটি নাম আছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এবং উনি কিন্তু এটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, এটা আমরা মনে রাখতে পারি। এরপর হচ্ছে বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে। এখানে চারটা অপশন আছে, অর্ধ শতাধিক, শতাধিক, বেষ্টি, সহস্রাধিক। এখানে প্রথমে আমরা বলতে পারি যে সহস্রাধিক শব্দটি সঠিক অপশনটা শুদ্ধ না, এটা আমরা জানি। এর মধ্যে 20টি একটা অপশন আছে, এই 20টা অপশন কিন্তু একদম তৎসম উপসর্গ হচ্ছে 20টি। শতাধিকও না, সঠিক উত্তর হচ্ছে এখানে অর্ধ শতাধিক। এখানে কি আমরা জানি যে তৎসম আছে 20টি, এরপর হচ্ছে খাঁটি বাংলার আছে 21টি, এবং এর বাইরে আরো বেশ কিছু বিদেশি উপসর্গ আছে। সব মিলে আমরা বলতে পারি অর্ধ শতাধিক হচ্ছে এটার সঠিক উত্তর। এরপর হচ্ছে ট্রি উইটাউট রুটস, এটা কোন গ্রন্থের ইংরেজি অনুবাদ। এটা মূলত লাল সালুর ইংরেজি অনুবাদ, এবং যিনি লেখক উনি নিজে কিন্তু কি করেছিলেন, এটার অনুবাদ করেছিলেন, কিন্তু অন্য কারো অনুবাদ না। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটা প্রমাণ করেন কে। এটা প্রমাণ করেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার যে ওডিবিএল আমরা জানি, অরিজিনাল ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেখানে উনি কি করেছিলেন, এটা ব্যাখ্যা করেছিলেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। আমরা যদি তারপরে যাই, গ্রিক নাটক ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন। সফোক্লিসের এই ইডিপাস অনুবাদ করেছিলেন কে, সৈয়দ আলী হাসান। এটা আমরা মাথায় রাখবো, জেনে রাখবো এগুলা। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কাদের বলা হয়। আমরা জানি যে 5জন কবি ছিলেন যাদেরকে কি বলা হয়, পঞ্চপাণ্ডব বলা হয়। অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, এরকম 5জন ছিলেন যাদেরকে কি বলা হয়, পঞ্চপাণ্ডব বলা হয়। আপন ভালো সবাই চায়, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে আসলে অনেকেই কনফিউজড হয়ে যেতে পারি আমরা, কারণ ভালো শব্দটা সাধারণত কি হিসেবে ব্যবহৃত হয়, বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু তার কি লাগে, একটা বিশেষ্য লাগে, যেটাকে এটা বিশেষায়িত করে। কিন্তু আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু তার কি নেই, আলাদা করে বিশেষণ নেই যেটাকে আসলে এটা বিশেষায়িত করবে। সেজন্য এখানে এই যে চাই, কি চাই, যদি এই চাই এটার অর্থ থেকে আমরা প্রশ্নটা খুঁজি যে কি চাই, তাহলে উত্তর হচ্ছে কি, ভালো চাই। এবং এই ভালোটা হচ্ছে এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। কোন বানানটি শুদ্ধ, এখানে খুবই সিম্পল। এখানে নিষিদ্ধ যে প্রথমে বানানটি আছে সেটি শুদ্ধ, অন্য 3টি বানান যেগুলো আছে এগুলো কোনোটাই আসলে শুদ্ধ বানান না, এগুলো 3টাই ভুল হবে।
হচ্ছে শেষের কবিতা, এটা খুবই বিখ্যাত একটা লেখা, এটা আমরা জানি, এটার নামের মধ্যে কবিতা থাকলে এটা আসলে একটা উপন্যাস, রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস। হচ্ছে উক্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক, বচ যোগ তি। এখানে অন্যগুলো যেগুলো মনে হচ্ছে, বিশেষ করে খ নাম্বার যেটা আছে, এটা মনে হলেও এটা আসলে কি না, সঠিক না। প্রকৃতি প্রত্যয়ের যে মাধ্যমে যে শব্দ গঠন হয় সেটা নিয়ম অনুযায়ী মূলত বচ যোগ তি, এটাই হচ্ছে এখানে সঠিক। তো আমরা যদি এরপরে যাই, 80 নম্বরে আছে দেশি শব্দ কোনটা। এখানে প্রথমে দুইটা অপশন আছে, দুইটা আসলে একই অপশন, কুলা কুলা, এটা তাদের সম্ভবত প্রিন্টিং মিস্টেক বা অন্য কিছু। এখানে আসলে কুলা শব্দটি সঠিক উত্তর, কিন্তু এখানে কি আছে, দুইটা অপশন আছে, এটা তারা তাদের মতো করে হয়তো এটা মেজার করবে সঠিক উত্তর কিভাবে নিবে। আমরা এরপরে যদি যাই, ওহি নকুল বাগধারাটিতে নকুল অর্থ কি? ওহি নকুল মানে আমরা কি বুঝি? ওহি নকুল মানে আমরা বুঝি যে শত্রুতা বুঝায়। এখানে ওহি শব্দের অর্থ হচ্ছে সাপ, আর নকুল অর্থ হচ্ছে কি, বেজি। সুতরাং আমাদের প্রশ্ন অনুযায়ী এখানে অপশনের সঠিক উত্তর হবে হচ্ছে বেজি। অনুসর্গ কি করে? আমরা দেখি অনুসর্গগুলো কি করে। অনুসর্গগুলো মূলত বিভক্তির কাজ করে। এখানে অন্য যেগুলো অপশন আছে এগুলো কোনোটাই অনুসর্গের সঠিক কাজ ভাইয়া না। একটা কথা ছিল, দুইটা অপশনই তো কুলা না, প্রথমটা তুলা। আমাদের কোশ্চেনে 80 নম্বর প্রশ্ন ছিল, প্রথমটা তুলা, তারপর একটা কুলা, এরপর একটা মুলা, তারপর একটা ধুলা। আচ্ছা আচ্ছা, আমি যে এটা পেয়েছি আমার কাছে ছিল প্রশ্ন নাম্বার সেট নাম্বার 4, আমরা যেখান থেকে আমার এটা কাছেও দেখেছি। চার। ভাই আমারও 4 নাম্বার সেট এখানে, 4 নাম্বার সেট এখানে, 80 নম্বরের প্রশ্ন, প্রথমটা তুলা লেখা। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে কুলা আর কি, যদি জি, প্রিন্টিং অপশন মিস্টেক 2। থাকে তাহলে এটা। আর নাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর কুলা, যেটা আপনি বলছেন। ওকে, আমরা এরপরেরটাতে যদি যাই, অনুসর্গ আমরা এর মধ্যে বলেছি। এরপর হচ্ছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এটা আমাদের পরিচিত রাইফেল রুটি আওরাত, এটা মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ওকে, আমরা মূলত বাংলা পাঠটা শেষ করলাম। আশা করছি আপনাদের এর মধ্যে বিশেষ কোনো প্রশ্ন থাকার কথা না। যে আমরা এরপরে ইংলিশ অংশে যাই, আমরা আমাদের নাজমুল হক রাব্বি স্যারকে অনুরোধ করছি যে ওনার ইংলিশ পাঠটা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংলিশ পার্টের সলিউশনে। সো আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে, কারণ আমাদের যে 3টা মডেল টেস্ট হয়েছিল জেনেসিস বিসিএস এ, সেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক কমন এসেছে আমি যতটুকু দেখলাম। কমন না আসলেও সেক্ষেত্রে আমি আপনাদের যে ক্লাসটা নিয়েছিলাম, গাইডলাইন ক্লাস, সেখানে আমি যে বলেছিলাম যে আপনারা যদি জাস্ট প্রিভিয়াস ইয়ার গুলো একটু ফলো করেন, সেখান থেকে কিন্তু প্রিভিয়াস থেকে যদি আমি বিবেচনা করি, সেক্ষেত্রে জেনারেল পার্টের কিন্তু 95% হচ্ছে প্রিভিয়াস বেসড কোশ্চেন এসেছে, একদম ডিরেক্ট কোশ্চেন এসেছে। সো আজকে আমরা একটু দেখি যে ইংলিশ পার্টের সলিউশনটা। হি শোর ড্যাশ আল্লাহ, এটা একদমই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা কমন ইস্যু, যে আমরা যদি বলি সে শপথ নিয়েছিল আল্লাহর নামে, ঠিক আছে, তার মানে এখানে সব সময় হয় বাই। ওকে, সব সময় হচ্ছে বাই হবে, হি শোর বাই আল্লাহ। এর পরের কোশ্চেনটা যদি দা দ্য মিনিং অফ মিলানকলি, এটা কিন্তু একদমই হচ্ছে কমন কোশ্চেন। মিলানকলির মিনিংটা কি? ওকে, মিলানকলির মিনিংটা কি? সরি, ওকে, মিলানকলি মানে হচ্ছে আপনার মন মরা ভাব বা হচ্ছে মন খারাপ, এটা বোঝায়। তার মানে হচ্ছে ম্যাগনিফিসেন্ট, আমরা তো জানি ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে কি অনেক বেশি জাঁকজমকপূর্ণ। তারপর হচ্ছে ব্যারেন মানে হচ্ছে কি নিরানন্দ। ডিপ্রেসড মানে কি হতাশ, তার মানে এটার অ্যান্সার কি হবে ডিপ্রেসড। আর হচ্ছে হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে সম্প্রীতি বজায় রাখা। ওকে, এর পরের কোশ্চেনটা, এখানে আমি আপনাদের যখন কোশ্চেন গুলোর ব্যাখ্যা দিয়েছিলাম মডেল টেস্টের, তখন আমি বারবার বলেছিলাম যে আপনার ট্রানজিটিভ এবং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব থেকে কোশ্চেন মাস্ট আসবে। তো এখানে দেখেন যে দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, এখানে ওপেন ভার্বটা মূলত একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ হচ্ছে এখানে অবজেক্ট নাই। ওপেন ভার্বে অবজেক্ট হচ্ছে মিসিং, অটোমেটিক্যালি এটা হচ্ছে ওপেনটার অ্যাডভার্ব। ওকে, সো এখানে আমরা বলতে পারি ওপেন হচ্ছে কি একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, অ্যান্সার হচ্ছে খ।
এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, একদমই কমন একটা কোশ্চেন, বহু পরীক্ষাতে অনেকবার এসেছে, আপনাদের সবারই এই কোশ্চেনটা পারার কথা, যে রহিম ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। রহিম সাধারণত ম্যাথমেটিকে কি ভালো। আমরা জানি কোনো কিছুতে দক্ষতা বা ভালো বোঝাতে সাধারণত ব্যবহার করা হয় কি গুড অ্যাট। ওকে, এছাড়া আমরা গুড ফর ভালো, গুড ফর ব্যবহার করতে পারি কোনো কিছুর জন্য যদি সে ভালো হয়। যেমন আমরা যদি বলি মিল্ক ইজ গুড ফর হেলথ, সেক্ষেত্রে এখানে গুড কিন্তু কি স্বাস্থ্যের জন্য ভালো, এটা বোঝানো হচ্ছে। নর্মালি আমরা সবসময় হচ্ছে গুড অ্যাট অর্থাৎ হচ্ছে দক্ষতা বা কোনো বিষয়ে ভালো অর্থে ব্যবহার করে থাকি। ওকে, অ্যান্সার হচ্ছে খ। এরপরে যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, এখানেও আমি বলেছিলাম, মেবি এই এক্সাম্পলটা আমি সরাসরি দিয়েছিলাম আপনাদের, যে লুক এট দ্য ফ্লাইং বার্ড। এখানে ফ্লাইং হচ্ছে কোন ধরনের, জেরান্ড, বেয়ার ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, অর হচ্ছে অ্যাপোজিটিভ। একদম কিন্তু হুবহু আমাদের কোশ্চেন থেকে বলতে পারেন কমন। তো এখানে আমরা জানি যে ফ্লাইং বার্ড এটা হচ্ছে কি, এই ভার প্লাস আইএনজিটা মূলত আমাদের একটা অবস্থা প্রকাশ করছে, ঠিক আছে, একটা কন্ডিশনস ফিল আপ করছে। তো অবস্থা প্রকাশ করলে আমরা জানি সেটা হচ্ছে কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করে। আর অ্যাডজেক্টিভের যদি কাজ করে সেক্ষেত্রে সেটা সবসময় কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। যেমন আমি তাকিয়েছিলাম, লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখির দিকে তাকালাম, ঠিক আছে, অর্থাৎ তাকাও বলাচ্ছে এখানে। সো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে গ। এর পরের কোশ্চেনটা বেশ, এইটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, বা এটা একটু মানে অনেকের হচ্ছে একটু ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে দেখি, দা হোটেল ইজ ড্যাশ দ্য সিটি, মানে হচ্ছে হোটেলটা ছিল কি সি এর ঠিক কি সাথেই। ওকে, তো এখানে দেখেন মূলত আমরা এখানে অবশ্যই কি একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন ইউজ করব। ওকে, দ্য হোটেল ইজ ড্যাশ দ্য সি, সি এর আগে মূলত আমরা কি ব্যবহার করব, এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করব। তো অপশন নাম্বার ক অর্থাৎ নিয়ার বাই, এই নিয়ার বাই মূলত কি একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ওকে, এরপরে অ্যাট দ্য সাইড অফ, মানে অ্যাট দ্য সাইড অফ মিনিং সাথেই। আচ্ছা, এটা আমরা রাখলাম যে এটা আসলে অ্যান্সার হতে পারে। ওকে, এরপর হচ্ছে বিসাইডস, আর লাস্টের হচ্ছে বিসাইড। আমরা জানি বিসাইডস মিনিং, আর হচ্ছে কি বিসাইড মিনিং কি, গয়ের বিসাইড মিনিং হচ্ছে সাথে, আর বিসাইডস মানে হচ্ছে কি এটি ছাড়াও। যেমন আপনার একটা বই ছাড়াও আর একটা বই আছে, সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে, বিসাইডস ব্যবহার করা হবে। তার মানে অপশন ক এবং গ এটা কিন্তু আমরা ইজিলি ইলিমিনেট করতে পারি। তার মানে আমাদের কাছে বাকি থাকে হচ্ছে খ এবং ঘ, দুইটার মিনিং কাছাকাছি চলে আসে। সেক্ষেত্রে আমরা মূলত কোনটা ইউজ করব, এটা হচ্ছে আমাদের বিষয়। দেখেন ইংরেজিতে একটা কথা আছে, আপনি যদি একটা বিষয় এক কথায় প্রকাশ করতে পারেন সেটা নিশ্চয়ই আপনি 10 কথায় প্রকাশ করবেন, ঠিক আছে, অর্থাৎ ভার্বোজিটি, ঠিক আছে, অর্থাৎ অতিরিক্ত শব্দ ব্যবহার করাটা আপনাকে সবসময় এড়িয়ে চলতে হবে। ওকে, সেক্ষেত্রে বা সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি অ্যাট দ্য সাইড অফ, অর্থাৎ খ অপশনটাকে আমরা এলিমিনেট করতে পারি। তার মানে অ্যান্সার হবে কি গ, অর্থাৎ বিসাইড। ওকে, বিসাইড হচ্ছে আমাদের অ্যান্সার হবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। এর পরের কোশ্চেনটা যদি এইটা একটু হচ্ছে, আমরা যদি ইংলিশের 20টা কোশ্চেন একটু অ্যানালিসিস করি, এই কোশ্চেনটা কিন্তু একদমই হচ্ছে আমাদের কাছে আনকমন ছিল। বাকি 19টা কোশ্চেনই কিন্তু অল ওভার মোটামুটি আমাদের কমনের মধ্যেই ছিল। ওকে, a situation where two distinct varieties of language are used for different social function is termed, মানে এখানে মিনিং করলে কি দাঁড়ায়, এ সিচুয়েশন এমন একটা অবস্থা হয়, টু ডিস্টিংক্ট মানে ভিন্ন ধরনের, ভিন্ন কায়দার, অফ ল্যাঙ্গুয়েজ আর ইউজড দুইটা ভাষা ব্যবহার করা হয় ফর ডিফারেন্ট সোশ্যাল ফাংশন, বিভিন্ন ধরনের সোশ্যাল ফাংশনে আমরা দুই ধরনের ভাষা ব্যবহার করে থাকি। সেটা বলতে কি বোঝায়, এমন একটা সিচুয়েশন যেখানে হচ্ছে আমরা দুই ধরনের ভাষা ব্যবহার করে থাকি, মিনিং করলে মূলত এটাই দাঁড়ায়। তো খ নম্বর এখানে আছে, দেখেন ডিগলোসিয়া। ডিগলোসিয়া মানে কি এটা আপনারা আসলে বুঝতে হবে। ডিগলোসিয়া মানে হচ্ছে দ্বিভাষা। দ্বিভাষা বলতে কি একটা ভাষার কিন্তু দুইটা ধরন থাকতে পারে।
যেমন আমরা জানি কি বাংলা ভাষার সাধু এবং হচ্ছে কি চলিত, এই দুইটা রূপ রয়েছে। এই সাধু এবং চলিত দুইটা রূপই কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি বাংলায়। ওকে, ঠিক একইভাবে আমাদের উপরের যে স্টেটমেন্টটা রয়েছে সেখানে কিন্তু এই বিষয়টাই জানতে চাওয়া হয়েছে যে আসলে আমরা বিভিন্ন ফাংশনে কি ব্যবহার করব, যদি দুইটা ভাষা ব্যবহার করি সেটার নাম কি। তার মানে অ্যান্সার কিন্তু খ হতে পারে। এরপর হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে হচ্ছে কি উপভাষা। ডায়ালেক্ট মানে উপভাষা। ওকে, এরপর হচ্ছে আইসোগ্লোস। আইসোগ্লোস এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় হচ্ছে ভূগোলে টা দেখে এসেছি। আইসোগ্লোস মানে হচ্ছে এমন একটা রেখা দিয়ে আপনার ভাষার গত পার্থক্যটা উপস্থাপন করা, অর্থাৎ দুই দেশে দুই ধরনের ভাষা থাকতেই পারে, ঠিক আছে। তো দুই দেশে দুই ধরনের ভাষাকে, যেমন ইন্ডিয়ার কথা যদি আমরা চিন্তা করি, ইন্ডিয়ায় কিন্তু হিন্দি রয়েছে, হিন্দি ভাষাভাষী একটা অঞ্চল রয়েছে, আবার কি বাংলা ভাষাভাষী একটা অঞ্চল রয়েছে। তো ওই দুইটা অঞ্চলকে যে লাইন দ্বারা পৃথক করে দেখানো হয় সেটার নাম হচ্ছে কি আইসোগ্লোস। ওকে, সো টোন, টোন তো আমরা জানি সুর বা স্বর। ওকে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি ডিগলোসিয়া। ওকে, দ্বি ভাষা, এটার বাংলা হচ্ছে কি দ্বি ভাষা। এর পরের কোশ্চেনটা আমরা একটু যদি দেখি, হু ইজ দ্য অথর অফ হোয়াইট টিথ। এটাও কিন্তু প্রিভিয়াস একটা কোশ্চেন ছিল। হোয়াইট টিথ, হোয়াইট টিথ লেখক হচ্ছে কি, লেখক হচ্ছে জেডি স্মিথ। জেডি স্মিথ। ওকে, এই হোয়াইট টিথ এই গ্রন্থে মূলত 2000 সালের, অর্থাৎ 2000 সালের আশেপাশে আমাদের যে ইংল্যান্ড অর্থাৎ ইউকে বিভিন্ন সামাজিক বিষয়গুলো উপস্থাপন করেছেন এই জেডি স্মিথ। খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। সেখানকার বর্ণ বৈষম্য থেকে শুরু করে বিভিন্ন বৈষম্যের বিষয়, সোশ্যাল যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো খুব চমৎকার ভাবে হোয়াইট টিতে উপস্থাপন করেছেন। এটা বিখ্যাত একটা গ্রন্থ, সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডের। আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে শেক্সপিয়ার রোমান্টিকের সাথে সাথে আপনাদেরকে অবশ্যই মডার্ন পিরিয়ড গুলো যে বিভিন্ন কবি রয়েছে তাদেরকে অবশ্যই দেখেছেন। দেখেন এর পরের কোশ্চেনটা, সাহিত্যের পরের কোশ্চেনটা যখন দেখবো তখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এখানে দেখেন, হু রোড দ্য রোড নট টেকেন। রোড নট টেকেন, আমি কিন্তু বারবার বলেছিলাম যে রোড নট টেকেন এই গ্রন্থটা কে লিখেছে, রবার্ট ফ্রস্ট। উনিও কিন্তু মডার্ন পিরিয়ড। ওকে, মডার্ন পিরিয়ডের রবার্ট ফ্রস্টের কথা আমি বলেছিলাম যে আপনারা যদি পড়েন সেক্ষেত্রে বেশ কমন পাওয়ার চান্স রয়েছে। তো রবার্ট ফ্রস্টের আরো একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে কি মেন্ডিং অল। ওকে, মেন্ডিং অল, আপনারা এটা মনে রেখেন, পরবর্তীতে কোনো পরীক্ষাতে অবশ্যই আপনাদের কি এটা উপকারে আসবে। সো আপনাদের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এর পরের কোশ্চেনটা, এটা একদমই ইজি একটা কোশ্চেন। দেখেন, এডুকেশন ড্যাশ আওয়ার মাইন্ড। এডুকেশন সবসময় আমাদেরকে মনকে কি করে, মহৎ করে বা শানিত করে। ওকে, সব থেকে এডুকেশনের মাধ্যমে, এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে কি আমাদের মনকে শানিত করা। তো শিরিংস তো হবে না, শিরিংস মানে কি আমাদেরকে অবদমিত করা বা হেয় করা। এন্টাঙ্গেলস, এন্টাঙ্গেলস মানে হচ্ছে আরো বেশি জটিল করা। ওকে, এন্টাঙ্গেলস মানে কি আরো বেশি জটিল করা। ডার্কেন্স তো হবেই না, এটা তো বোঝাই যাচ্ছে। তার মানে কি হবে এনোবেলস। এনোবেলস হচ্ছে কোন জায়গা থেকে আসছে, নোবেলস থেকে আসছে, ঠিক আছে। নোবেল থেকে আমাদের কনভার্ট হয়ে ভার্ব হয়েছে কি এনোবেলস। তার মানে অ্যান্সার কি ঘ। ওকে, এডুকেশনস এনোবেলস আওয়ার মাইন্ড। আশা করি ক্লিয়ার। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা বেশ ঠিকই একটা কোশ্চেন ছিল যে বি অফ মাই সাইট, এটার বাংলা করলে, যদি আমরা বাংলা করি সেক্ষেত্রে কি দাঁড়ায়, এটার বাংলা করলে দাঁড়ায় যে আমার দৃষ্টির বাইরে যাও, আমার চোখের সামনে থেকে দূর হও, এরকম বলি না আমরা। ঠিক এটাই কিন্তু বলা হচ্ছে যে বি অফ মাই সাইট, আমার চোখের সামনে থেকে দূর হও, এটাই কিন্তু বলা হচ্ছে। আমি আপনাদের একটা বিষয় বলবো যে আসলে পার্টস অফ স্পিচ নির্ণয় করাটা অনেকটা আসলে রুলস বেসড না শিখে মিনিং এবং হচ্ছে পজিশন বেসড যদি আপনারা শিখেন, এই কোশ্চেন গুলো কিন্তু আসলে ভুল যাবে। অফ নর্মালি কি একটা প্রিপোজিশনস, অফ নর্মালি কি একটা প্রিপোজিশনস, কিন্তু এইটার পজিশনস গত কারণ অর্থাৎ বি, বি কিন্তু এখানে একটা ভার্ব ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু মূলত একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে,
ইম্পারেটিভ সেন্টেন্স কারণ কি, অর্থাৎ ভার্ব দিয়ে যে সেন্টেন্স গুলো শুরু হবে সেটা সবসময় কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ওকে, তো ভার্বের পরে সাধারণত কে বসে, সাধারণত ভার্বকে মডিফাই করার জন্য আমাদের হচ্ছে অ্যাডভার্ব বসে। ওকে, আর মিনিং যদি দেখি আমরা মিনিংগত বিবেচনা করলেও এখানে দেখা যাচ্ছে কি অফটা মূলত কি একটা অ্যাডভার্ব, এবং পজিশনসগত অবস্থা যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রেও কি অফ হচ্ছে একটা ক্লিয়ারলি এখানে অ্যাডভার্ব। ওকে, কখনোই প্রিপোজিশনস না। ওকে, এর পরের কোশ্চেনটা যদি দেখি, এটাও আমি আপনাদের সলভ ক্লাসে বলেছিলাম যে আসলে প্রেজেন্ট পার্টিসিপেল মূলত কাজ করে কি, প্রেজেন্ট পার্টিসিপেল কাজ করে মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভ, আর জিরান্ড কাজ করে কি, জিরান্ড মূলত নাউনের কাজ করে, নাউন এবং ভার্বের কাজ করে। ওকে, কারণ কি আমরা যদি একটু আগের বিষয়টা ফ্লাইং দেখে আসছি যে ফ্লাইং, ওকে, ফ্লাইং এর সাথে ফ্লাই মূলত কি একটা ভার্ব, এই ভার্বের সাথে যদি আমরা আইএনজি অ্যাড করি সেক্ষেত্রে কি হয়েছে, একটা নতুন ওয়ার্ড সৃষ্টি, সেই ওয়ার্ডটা জেরান্ডও হতে পারে আবার হচ্ছে কি অ্যাডজেক্টিভ হতে পারে। ওকে, জেরান্ড এবং পার্টিসিপল দুইটারই হচ্ছে উৎপত্তি কোথা থেকে, ভার্ব থেকে, এটা হচ্ছে ক্লিয়ার। ভার্ব হচ্ছে কমন, কিন্তু যখন হচ্ছে নাউন হবে, নাউনের কাজ করবে তখন সেটা পার্টিসিপল জেরান্ড, আর যখন এটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা কি পার্টিসিপল। ক্লিয়ার একদম। সো আমাদের অ্যান্সার হবে কি খ, অর্থাৎ ভার্ব হচ্ছে ভার্ব এবং হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা চমৎকার একটা কোশ্চেন ছিল, বেসিক কোশ্চেন একদম। এরপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিসমাল। ডিসমাল মানে হচ্ছে একদমই মানে অনেক পরীক্ষাতে এই ডিসমাল ওয়ার্ডটা এসছে। ডিসমাল মানে হচ্ছে কি একদম নিরানন্দ। ওকে, নিরানন্দ মানে অবস্থা একদম খারাপ, মিজারেবল। ওকে, মিজারেবল। প্রোবাই, টিস্পেল এবং অ্যাওকার্ট এগুলোর মিনিং তো ইজি আপনারা বুঝতে পারেন। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, রবার্ট ব্রাউনিং ইজ বেস্ট নোন ফর হিজ মিস্ট্রি ইন, মানে রবার্ট ব্রাউনিং মূলত কিসের জন্য বিখ্যাত। ওকে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় বিভিন্ন ভাবে এই কোশ্চেনটা এসছে যে আসলে রবার্ট ব্রাউনিং হচ্ছে কি ড্রামেটিক মনোলগের জন্য অনেক বেশি, তার রাইটিং গুলো, ঠিক আছে, তার রাইটিং গুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ড্রামেটিক মনোলগ। ওকে, এর পরের কোশ্চেনটা যদি দেখি, ইউটোপিয়া, ইউটোপিয়া মানে হচ্ছে কি, ইউটোপিয়া মানে হচ্ছে আইডিয়ালিস্টিক্স। ওকে, ইউটোপিয়া। এর পরের কোশ্চেনটা যদি হিজ, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইউটোপিয়া মানে কাল্পনিক না, আর আইডিয়ালিস্টিক মানে তো আদর্শবাদ, দুইটা উল্টা হয় না? ওকে ওকে, একটু আমরা দেখি। আচ্ছা, ইউটোপিয়ান মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে কি, দেখেন আপনার যদি অপশন গুলো দেখেন, আচ্ছা এখানে আমি একটু আচ্ছা ওকে ইতে আসি রাব্বি স্যারের সঙ্গে। রাব্বি স্যার আসসালামু আলাইকুম। এখানে ইউটোপিয়ান মানেটা কি, এখানে হচ্ছে যে কল্পনার রাজ্য যেটা, হ্যাঁ হ্যাঁ, যেখানে সবকিছু অনেক সুন্দর থাকে, হ্যাঁ, কোনো কিছুই Idealistic. কমতি নাই, হ্যাঁ, ওভাবে যদি চিন্তা করেন তাহলে ব্যাপারটা উত্তরটা যে আইডিয়ালিস্টিক হয়, মানে আপনি আর সবকিছু বাকি পাচ্ছেন। অপশন গুলো যদি আপনি দেখেন, মানে প্লয়েট, ওই স্বর্গরাজ্য বলে না, ওই স্বর্গরাজ্য, হ্যাঁ, বুঝিয়েছে, যেটা মানে কল্পনাতেই হয়, বাস্তবে হয় না। আচ্ছা আমরা যদি ওইটাই। আরেকটা বিষয় একটু না, খেয়াল রাব্বি স্যার? ওকে হ্যাঁ ঠিক আছে, আরেকটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি যে পোলাইট, পোলাইট মানে কি খুব নম্র ভদ্র, এটা বোঝায়, ঠিক আছে। অ্যানচেস্টর মানে কি পূর্বপুরুষ, তা আসলে কি মানে এর পরে লাস্টের অপশনটা যদি দেখি, ইন্টেলিজেবল, ইন্টেলিজেবল মানে কি বোধগম্য নয় এরকম বিষয় বিষয়, ঠিক আছে। তার মানে কিন্তু কোনোটাই অপশনে আপনার ইউটোপিয়ানের সাথে যাচ্ছে না। ওকে, তার মানে অ্যান্সার কোনটা, আইডিয়ালিস্ট। ফারদিন স্যার তো চমৎকার ভাবে ব্যাখ্যা দিই, থ্যাংক ইউ ফারদিন স্যার। ওকে, এরপরে হি জেন্টাল। ভাই আরেকটু বলে, আদর্শর সাথে কল্পনা মানে এটা কিভাবে মিলে? বিষয়টা কি একটু ইংরেজি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার আপনার অবশ্যই কোশ্চেন থাকতে পারে। আসলে ইংরেজি বিষয়গুলো কি সাবজেক্ট মানে ওয়ার্ড গুলো হচ্ছে যখন যেটার সাথে হচ্ছে মিলে যায়, মানে ওটার অবস্থান অনুসারে অনেক সময় হচ্ছে কি হয়ে যায়, শব্দের অর্থটা পরিবর্তন হয়ে যায়, বুঝতে পারছি। এটা সবসময় একটু মনে রাখবেন, ইংরেজির একটা ওয়ার্ড মানে এটার মিনিং যে এরকম একদম কংক্রিট ধরা যাবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কি একটু মানে অপশন ইলিমিনেশনের উপরে গুরুত্ব দিবেন। আমি যেমন বলে দিলাম যে আসলে কখনো অ্যান্সার হওয়া সম্ভব কিনা,
খ অ্যান্সার হওয়া সম্ভব কিনা এবং হচ্ছে লাস্টেরটা ইন্টেলিজিবল অ্যান্সার হওয়া সম্ভব কিনা বলেন। তাহলে এটার অ্যান্সার কি আসে বলেন? আইডিয়ালিস্ট। অনেক সময় আপনারা ইংলিশের সিনোনিম এবং অ্যান্টোনিমের ওয়ার্ড মিনিং এর যখন অ্যান্সার দিতে যাবেন এই প্রসেসটা একটু ফলো করবেন, ওকে? কারণ অনেক সময় ডিরেক্ট অ্যান্সার চলে আসে না, আপনার প্রশ্ন থাকারই কথা। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছেন নাকি? সামনে যাব আমরা, ওকে। তারপর দেখেন হি ইজ, এটা কিন্তু খুবই কম, যে হি ইজ জেন্টাল বাই নেচার মানে হচ্ছে কি সে স্বাভাবিকভাবেই খুব ভদ্র। আমরা অনেকবার পড়ে আসছি সম্ভবত কোনো কিছু উপস্থাপন করতে গেলে সব সময় কি হবে, জেন্টালের পরে বাই হবে, জেন্টাল বাই নেচার। এরপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, দ্য নিউ পলিসি ইজ নট কনসিস্টেন্ট। কনসিস্টেন্টের পরে কি হয়, একদম মুখস্থ, কনসিস্টেন্টের পরে সব সময় উইথ হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস খুব মারাত্মক, খুবই ইম্পর্টেন্ট টপিকস, এবং এখান থেকে দেখেন 3-4টা কোশ্চেন চলে আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস থেকে। কনসিস্টেন্ট উইথ দ্য কোম্পানিজ কোর ভ্যালু মানে হচ্ছে দ্য নিউ পলিসি, নতুন যে পলিসিটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে কোম্পানির কোর ভ্যালু মানে হচ্ছে মূল আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ, ওকে? তাহলে অ্যান্সার কোন? অ্যান্সার হচ্ছে খ, ওকে। ওকে, এই কোশ্চেনটা একটু খেয়াল করেন। হি রেকমেন্ডেড ড্যাশ দিস বুক। এখানে রেকমেন্ডের পরে, রেকমেন্ড মূলত একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? রেকমেন্ডের কি আছে, একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটা হচ্ছে কি দিস বুক। অর্থাৎ রেকমেন্ডের পরে যদি আমরা অবজেক্টের ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিপোজিশনস ব্যবহার করার দরকার, ওকে? হি রেকমেন্ডেড দিস বুক, সে এই বইটা আমাকে কি করল, সুপারিশ করল। তার মানে এখানে কিন্তু কোনো ফর ব্যবহার করা প্রয়োজন নেই, ওয়ান বা অফ, আপন, কোনোটাই সুইটেবল না। তার মানে আমাদের অ্যান্সার হবে কি, হি রেকমেন্ডেড, নো প্রিপোজিশন হবে, ওকে? অ্যান্সার হবে হচ্ছে কি খ, হি রিকমেন্ডেড দিস বুক। এরপরের কোশ্চেনটা, ওকে, এটা আমাদের লিটারেচারের একটা কোশ্চেন। এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান এক্সাজারেশনস অকার মানে আদিক্ষ বোঝায় না, অর্থাৎ অনেক বেশি হচ্ছে কি শব্দময় যদি কোনো লেখা থাকে সেগুলোকে কি বলা হয়, এক্সাজারেট, অধিক বেশি আধিক্য করে উপস্থাপন করা, সেক্ষেত্রে সেটা কি হয়, এক্সাজারেশন। এক্সাজারেশন মানে হচ্ছে কি, আমরা সবসময় জানি হাইপারবোল, হাইপারবোল এবং হচ্ছে এক্সাজারেশন সিমিলার। আর ইমেজারি মানে হচ্ছে কি কল্পনা করা, কল্পনার মাধ্যমে উপস্থাপন করা, অর্থাৎ চিত্রকল্পের মাধ্যমে, বাংলায় যদি আমরা বলি চিত্রকল্পের মাধ্যমে যদি আমরা উপস্থাপন করে থাকি। এলিউশনস মানে হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ করা, এলিউশনস মানে হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ করা। আর আইরনি মানে হচ্ছে কি ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করা। তার মানে এক্সাজারেশনের সাথে যায় কোনটা, হাইপারবোল, ওকে? হাইপারবোল, এটা অনেক কমন একটা কোশ্চেন ছিল। তার মানে অ্যান্সার হচ্ছে কি আমাদের ঘ। দ্য অ্যান্টোনিম অফ ডরমেন্ট, এটাও খুব কমন বিষয়, কিন্তু ডরমেন্ট মানে কি সুপ্ত বা ইনঅ্যাক্টিভ বোঝানো হয়, ঠিক আছে? ডরমেন্ট মানে সুপ্ত বা ইনঅ্যাক্টিভ। তার মানে কি হয়, অ্যান্টোনিম মানে হচ্ছে কি বিপরীত শব্দ। ডরমেন্ট মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, তার মানে এর বিপরীত কি হবে, অ্যাক্টিভ। ক্লিয়ারলি খ হচ্ছে অ্যান্সার, ওকে? আর বাকিগুলো যদি আমরা দেখি, ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত, স্লাগিশ মানে হচ্ছে কি অলস বা ধীর গতির, রিল্যাক্টেন্ট মানে কি, রিল্যাক্টেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে অনীহা, ওকে? অনীহা প্রকাশ করা। তার মানে অ্যান্সার কোনটা, অ্যান্সার ক্লিয়ারলি খ, অ্যাক্টিভ, ওকে? ওকে, এটাই ছিল ইংরেজি আমার পক্ষ থেকে। এরপরে হচ্ছে বাংলার সলভ, আপনাদের সবার, সরি, জিকে সলভ আপনাদের সবার প্রিয় সার্জিন স্যার আপনাদের সামনে উপস্থাপন করবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম সবাইকে, ওকে। প্রথম এই প্রশ্নটা, এই একটা প্রশ্ন বিজ্ঞান থেকে এসেছিল, ঠিক আছে? এইটা জিকের না, ওকে। এটা কি, এটা কাজ করার সামর্থ্যকে কি বলে, অ্যাকচুয়ালি এটাকে শক্তি বলে, কাজ করার সামর্থ্য শক্তি বলে। আমরা ছোটবেলা থেকে যারা সায়েন্সে পড়াশোনা করছি, হ্যাঁ, তাদের কাছে এই জিনিসটা কমন, যে কাজ করার সামর্থ্য, হ্যাঁ, এটাকে শক্তি বলে, ঠিক আছে? আর কতটুকু আপনি কাজ করতে পারছেন সেটা হচ্ছে আমাদের ক্ষমতা।
ওকে, এটা জিকেট থেকে আমি বলবো বেশি হচ্ছে আপনার এই লেখালেখি কি করা যায় না? আচ্ছা, ওকে, হ্যাঁ, বিজ্ঞানের প্রশ্ন। এবারে যে এই প্রশ্ন এসেছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোন দেশের অর্থনীতি ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত করেছে? হ্যাঁ, দেখেন এই অপশনগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে রাশিয়ার তো ক্ষতি হয়নি। প্রথম কথা হচ্ছে এটা, রাশিয়া তো ওকে, থ্যাংক ইউ ফর দ্য মাইক। হ্যাঁ, আচ্ছা, এখন মনে হয় শোনা যাচ্ছে আমাকে। রাশিয়ার তো অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হয় নাই। প্রশ্নটা দেখেন, হ্যাঁ, যে কোন দেশের ক্ষতি হয়েছে। আমেরিকার কোনো ক্ষতি হয়নি। আমেরিকা নিয়ে কি করছে? একটা স্টেক হোল্ডার ছিল, হ্যাঁ, ইউক্রেনকে যুদ্ধে লেলিয়ে দিয়েছে, ঠিক আছে। আর বাংলাদেশের ক্ষতি হয়েছে। ওকে, শুধু কি বাংলাদেশের ক্ষতি হয়েছে? ইউক্রেনে যখন হামলা হয়েছে তখন খাদ্য আমদানি এক এক দেশে কমে গিয়েছে, যেহেতু ইউক্রেনকে রুটির ঝুড়ি বলা হয়। হ্যাঁ, তার বুঝতে পারতেছেন এটা প্রেইল্যান্ডের একটা বড় অংশ ইউক্রেনে। তার উত্তর কি প্রায় সব দেশেরই ক্ষতি হয়েছে। ওকে, তারপরে এই যে উত্তরপ্রদেশ সব দেশেরই ক্ষতি। কোনটি ভারতের সেভেন সিস্টার্স এর রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়? ঠিক আছে, এটা খুবই কমন। আমি যখনই জিকে ক্লাস নিয়ে বলি সেভেন সিস্টার সম্পর্কে ভালো মতো পড়ে যাবেন। এটা নন ক্যাডার পরীক্ষা হোক বা স্পেশাল বিসিএস বা বিসিএস জেনারেল যেটাই হোক, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইয়া থেকে কম। হ্যাঁ, আর এটা আমাদের মডেল টেস্ট থেকে সরাসরি, মডেল টেস্ট থেকে প্রত্যেকটা কোশ্চেনই 100টা কোশ্চেন আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি কমন পড়েছে। ঠিক আছে, উত্তরটা হচ্ছে কেরালা। এখন সেভেন সিস্টার্স এ কোন কোন আহ, রাজ্যগুলো আছে এটা একটু আমরা জানি একটু। হ্যাঁ, সেভেন সিস্টার্স এ মোট 7টা রাজ্য আছে, যেটা আমাদের বেরুবাড়ি করিডোরের পূর্ব দিকে অবস্থিত রাজ্যগুলো ভারতে। হ্যাঁ, আমাদের যে এ, পঞ্চগড়ের মাথাটা বেরুবাড়ি, ওইটা না থাকলে হ্যাঁ এই এই রাজ্যগুলো ভারত থেকে আলাদা হয়ে যেত। ঠিক আছে, শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধীর, হ্যাঁ ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান থেকে অনেকটা জোর করে চেয়ে ওই বেরুবাড়ি করিডোরটা ভারতে অন্তর্ভুক্ত করেছিল, যাতে তারা এখান দিয়ে পাস করতে পারে সেভেন সিস্টার্সে। 7টা রাজ্যকে আমরা সহজে মনে রাখবো। আমিত্রি, মে, অনাম, ঠিক আছে। এই আমিত্রি, মে, অনাম নামে 7টা রাজ্য মানে হচ্ছে আসাম, আসাম, দেন হচ্ছে মিজোরাম, মিজোরাম, ত্রিপুরা, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, অরুণাচল, নাগাল্যান্ড, দেন হচ্ছে মণিপুর, মণিপুর। এই 7টা রাজ্যকে সেভেন সিস্টার্স বলে। কেরালা এর মধ্যে অন্তর্ভুক্ত না। দেখেন এই 7টার মধ্যে নেই। ত্রিপুরা সেভেন সিস্টার্স, মণিপুর সেভেন সিস্টার্স, মিজোরাম। তার উত্তর কি কেরালা। কেরালা হচ্ছে দক্ষিণ ভারতের একটি রাজ্য। ওকে, আর এই সেভেন সিস্টার্স এর মধ্যে এই আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এই 4টার সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে। এই অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুরের সঙ্গে বাংলাদেশের কোনো বর্ডার নাই, বর্ডার শেয়ার করি না। ওকে, আর বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? 4,45,79,000 বর্গ কিলোমিটার। হ্যাঁ, আয়তন নিয়ে বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া। একদম ছোটবেলা থেকে আমরা এগুলো পড়ে পড়ে আসি, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বুঝতে পারছেন আমরা এটাই। ওকে, এইটা হচ্ছে আপনার ভূপৃষ্ঠের 8.6%। হ্যাঁ, ভূমি এশিয়া দখল করেছে, মানে পানি টানি সব মিলে। আর স্থলভাগের মধ্যে 29.4% ল্যান্ড জাস্ট এশিয়ায় কভার করেছে। এশিয়া কত বড় একটা ল্যান্ড মাস কভার করেছে, ইটস এশিয়া। সার্কের সদস্য কয়টি দেশ? রাবি স্যার একটু ভলিউমটা কমান। সার্কের সদস্য হচ্ছে 8টি দেশ। হ্যাঁ, পূর্বে ছিল 7টি। হ্যাঁ, যখন 1985 সালের 8 ডিসেম্বর, হ্যাঁ, সার্কের জন্ম হয়। ঠিক আছে, সার্কের জন্ম কবে হয়েছে? 1985 সালের 8 ডিসেম্বর। তখন ছিল 7টি সদস্য। পরবর্তীতে পরবর্তীতে আপনার 2005 সালে আফগানিস্তানকে দাওয়াত দেওয়া হয়েছে, বাবা তুমি সার্কের সদস্য কি হবা। ঠিক আছে, আফগানিস্তান সে দাওয়াত গ্রহণ করে। আর 2007 সালে সার্কে আফগানিস্তান যোগদান করে 8ম রাষ্ট্র হিসেবে। ওকে, 8ম রাষ্ট্র হিসেবে। তাহলে সার্কের সদস্য কয়টি? 8টি। ওকে, এবার হচ্ছে সুন্দরবন কোন প্রাকৃতিক অঞ্চলের মতো? আমরা কি জানি বিশ্বের, হ্যাঁ, ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন। তাহলে এটা কি ম্যানগ্রোভ, হ্যাঁ, অন্তর্ভুক্ত। সহজ কোশ্চেন, এটা কোনো ব্যাখ্যা টাখ্যা কিছুই দরকার নেই, ইজি জিনিস, ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, সমুদ্র তলে বাংলাদেশের মহিষপান কত নটিক্যাল মাইল? এটা একটা ভালো প্রশ্ন। এটা হচ্ছে দেখেন, এখানে অনেকেই 350 আর 354 মধ্যে একটু কনফিউশন করবে। কেন বলি, এই যে মহিষপানটা, হ্যাঁ, মহিষপানটা হচ্ছে আমার যে উপকূলের পরে মহিঢাল বেয়ে বেয়ে যতটুকু পর্যন্ত একটা রাষ্ট্রের, হ্যাঁ, সমুদ্রের সীমা হয়, সর্বোচ্চ যতটুকু পর্যন্ত যায় সেটাই মহিষপান।
প্রতিটা দেশের এটা হচ্ছে 350 নটিক্যাল মাইল। খালি বাংলাদেশ একটু ভাগ্যবান, যার এটা হচ্ছে আয়তনটা হচ্ছে আপনার 354 নটিক্যাল মাইল। ওকে, 1 নটিক্যাল মাইল সমান সমান 1.48 কিলোমিটার। ঠিক আছে, এটা ভালো কথা। এখন ভালো একটা জিনিস শুনি। এখন এটা মহিষাপর না এসে আসতে পারতো রাজনৈতিক, হ্যাঁ, সমুদ্রিকত সীমানা কতটুকু, অর্থনৈতিক কতটুকু। হ্যাঁ, রাজনৈতিক সীমান্ত আমাদের হচ্ছে 12 নটিক্যাল মাইল নটিক্যাল, আর অর্থনৈতিক আমাদের বাংলাদেশের 200 নটিক্যাল মাইল। ওকে, তো এই তথ্যগুলো আমাকে জেনে রাখি। ঠিক আছে, তো এর উত্তর কি? 354 নটিক্যাল মাইল। 354 যারা দাগিয়ে গেছেন তাদের উত্তর আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। ওকে, আর এটা প্রিভিয়াস কোশ্চেন, আপনি জানান কিন্তু ওদের প্রিভিয়াস কোশ্চেন। ওকে, পরিবাণু কে ছিলেন? হ্যাঁ, পরিবাণু ছিলেন আপনার শায়েস্তা খানের কন্যা। শায়েস্তা খানের 2 জন কন্যার, হ্যাঁ, আমাদের সমাধি বা কবর আমাদের বাংলাদেশে আছে। একটা হচ্ছে চক মসজিদে, হ্যাঁ, একজন কন্যার। ওনারা আরেকজন হচ্ছে এই শায়েস্তা খানের কন্যা পরিবাণু, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে ইরান দুখ। এটা হচ্ছে লালবাগের কেল্লায় ওনার কবরটা অবস্থিত। ঠিক আছে, 2 জন কন্যা ওনার মারা গিয়েছিল। আর শায়েস্তা খান আহ, আওরঙ্গজেবের কি ছিলেন আপনারা বলতে পারবেন কেউ? যারা অনলাইনে আছেন, হ্যাঁ, কমেন্ট করেন। শায়েস্তা খানের সঙ্গে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সম্পর্ক কি? কেউ একটু কমেন্টে জানান, আমি উত্তরটা একটু পরে বলবো আপনাদের। ঠিক আছে, যে উত্তর দিতে পারবে কমেন্টে তার জন্য পুরস্কার আছে। ওকে, শায়েস্তা খানের কন্যা পরিবাণু। পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল? আমাদের থাইল্যান্ড। হ্যাঁ, শ্যামদেশ নামে পরিচিত ছিল। ঠিক আছে, এটা না না না, শায়েস্তা খান ছেলে ছিল না, ছেলে ছিল না, ছেলে ছিল না। দেখি আরো কয়েকজনকে সুযোগ দিই, কি ছিল শায়েস্তা খান আওরঙ্গজেবের? খুব একটু ভালো সম্পর্ক, কাছের সম্পর্ক ছিল। পূর্বে কোন দেশ শ্যামদেশী ছিল? থাইল্যান্ড। এটা কমন কোশ্চেন। থাইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে মুক্ত ভূমি। এশিয়ার মধ্যে একমাত্র দেশ, হ্যাঁ, যেটা কখনো কোনো রাষ্ট্রের উপনিবেশ ছিল না, এই থাইল্যান্ডটা। ওকে, এবার 2 টাকা কাগজের নোটে কার স্বাক্ষর থাকে? ঠিক আছে, কালকে আমাদের স্পেশাল বিসিএস এর ক্লাসে এই জিনিসটা পড়িয়েছিলাম। হ্যাঁ, না, বাবাও ছিল না শায়েস্তা খানের। আচ্ছা, বলে দিই, এই ছিল আহ আওরঙ্গজেব শায়েস্তা খান, মানে শায়েস্তা খান আওরঙ্গজেবের মামা ছিল। শায়েস্তা খান ওয়াজ মামা অফ আওরঙ্গজেব। ঠিক আছে, ওকে, ঔরঙ্গজেবের মামা ছিল। ঠিক আছে, 2 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? দেখেন, এখানটা মজার জিনিস আজকে শিখিয়ে দিই, জীবন ভুল করবো না। বিসিএস আসো যেখানে আসো, আমাদের মোটে মাঠে 2টা প্রকারের নোট আছে। একটা হচ্ছে সরকারি নোট, সরকারি নোট। আরেক প্রকার হচ্ছে ব্যাংক নোট, ব্যাংক নোট। যতগুলা কয়েন, নোটগুলো কয়েন হিসাবে হয়, ধরি এই যে 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, আটানা যেটাকে বলি, মানে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, আর আমার 5 টাকা, এই যে এগুলো কয়েন হয় না, এই সবগুলো কয়েনকে বলা হচ্ছে সরকারি নোট। আর এই সরকারি নোটটা অর্থ মন্ত্রণালয় জারি করে। ঠিক আছে, অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকে। আর এখানে সবসময় অর্থ সচিব যে থাকে তার স্বাক্ষর থাকে, সচিব স্বাক্ষর থাকে। তো আমি পেয়ে গেলাম 2 টাকার কাগজের নোটে, ওইটা কয়েন হোক, আর যে যখন আপনি কাগজের নোট করবেন তখন এই 3টার মধ্যে কার অর্থ সচিবের স্বাক্ষর থাকবে? অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ওকে, আর এই ব্যাংক নোটটা আমার জারি করে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, আর এই নোট কয়টা আছে? 60টি। হ্যাঁ, কি কি? আমার 10 টাকা, 20 টাকা, তারপর হচ্ছে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, আর 1000 টাকার নোট। ঠিক আছে, এই এই জিনিসগুলো এটা। আর না, অর্থমন্ত্রী না, অর্থ সচিব ভাইয়া। হ্যাঁ, অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ঠিক আছে, একটু এটা আমরা ঠান্ডা মাথায় এই জিনিসটা দেখবো। ঠিক আছে, কালকে ক্লাসে নেওয়ার সময়, হ্যাঁ, এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে যে অর্থ সচিবের স্বাক্ষর থাকে এই 2 টাকার সরকারি নোট সেগুলোতে। ওকে, আর আপনারা এখন যে জিনিসটা জানবেন যে 5 টাকা, 10 টাকা, 200 টাকা, এই 3টা নোটে এখন চুলাই গ্রাফিতি, হ্যাঁ, স্মারক আছে, নতুন বের হয়েছে। ঠিক আছে, আবার নতুন নতুন নোট গুলাতে কোনটাতে মসজিদের ছবি, কোনটাতে কোন মন্দিরের ছবি, এই জিনিসগুলো একটু জেনে নিয়েন আপনারা। ক্লাসে আমরা এগুলো বিস্তারিত বলি। অর্থ সচিব, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, এটা হচ্ছে হিটলারের মেইন ক্যাম্প। হ্যাঁ, যে জীবনী গ্রন্থ ছিল তার প্রথম লাইনটাই ছিল এটা। হ্যাঁ, আর উক্তিটা করেছে হিটলার। হ্যাঁ, যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। ওকে, হ্যাঁ, এটা এটা আমি অনেকবার আমাদের গ্রুপে পোস্ট করেছি, সারাদিন এগুলো দিই। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্র্যাঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, সুইজারল্যান্ড কোন এক সময় ফ্রান্স, ওদের ভাষা ফ্রেঞ্চ। ঠিক আছে, ওরা ফ্রান্সের সঙ্গে অনেক কালচার শেয়ার করে। ঠিক আছে, হ্যাঁ, একেবারে উপনিবেশ না থাকলেও
যে ফ্রান্সের সঙ্গে ওদের সবকিছু শেয়ারিং কেয়ারিং এগুলো জড়িত। তো কি সুইস ফ্রাঙ্ক, সুইস ফ্র্যাঙ্ক, হ্যাঁ ফ্র্যাঙ্ক সুইজারল্যান্ডের মুদ্রা। সুইডেনের সুইডেনের মুদ্রার নাম কি? ভাইয়া প্রশ্ন এটা কি তো সুইডেনের? সুইডেন আসছিল ও আমাদের প্রশ্নে, ক্রোনা আচ্ছা, হবে, সুইডেন ছিল আচ্ছা ঠিক আছে কোশ্চেনে, ফাইন, ক্রোনা। সুইডেনের উত্তর আছে ক্রোনা। জি। সুইডেনের মুদ্রার নাম ক্রোনা, সবগুলাই আছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। আমাদের যে লিপিকার আছে সে ভুল করেছে অর্থ টাইপ করতে। ঠিক আছে, এটা তাহলে ফ্রাঙ্ক হচ্ছে সুইজারল্যান্ড আর এটা ক্রোনা উত্তর। ক্রোনা এটা পারবেন আপনারা বাবা, আলহামদুলিল্লাহ আপনারা একটু ভুল হওয়ার কথা এটা। বাংলাদেশের প্রাচীনতম জায়গা কি? পুন্ড্রনগর, পুন্ড্রবর্ধন, এটা আমাদের প্রাচীনতম জনপদ। হ্যাঁ, দ্বিতীয় প্রাচীনতম হচ্ছে বঙ্গ, আর সবচেয়ে প্রাচীন হচ্ছে পুন্ড্র। হ্যাঁ, সম্রাট অশোক, হ্যাঁ যে মৌর্য সাম্রাজ্যের সময়, বুঝেন কেন পুরাতন, মৌর্য সাম্রাজ্যের সময় এই পুন্ড্রনগর, পুন্ড্রবর্ধন মানে বগুড়া মহাস্থানগড় এর যে উৎপত্তি বা বিকাশ লাভ করেছিল। ঠিক আছে, পুন্ড্র। নিচের কোনটি ন্যাটোর সদস্য নয়? এই প্রশ্নটা একটা ভেগ কোশ্চেন, হ্যাঁ মনে হয় জব সলিউশন থেকে তুলে দিয়েছে। ঠিক আছে, এখানে উত্তরটা না গেলে নাম্বার পাবেন, বা যদি সুইডেন দেখেন তাহলে নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ সুইডেন হচ্ছে 7 মার্চ 2024 সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে সুইডেন। ঠিক আছে, এখন এটা হচ্ছে লেটেস্ট একদম বেশি, তাও কি ন্যাটোর সদস্য, প্রত্যেকজনই ন্যাটোর সদস্য। এর মধ্যে আপনার কানাডা ছিল ন্যাটোর একদম প্রতিষ্ঠাকালীন যে 12টা সদস্য, এর মধ্যে একটা 1949 সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে। জার্মানি 1955 সালে ন্যাটোর সদস্যপদ লাভ করে। আর তুরস্ক ন্যাটোর সদস্যপদ লাভ করে হচ্ছে 1952 সালে, মানে জার্মানের আগে। ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি উত্তর নাই। হ্যাঁ, তো সুইডেন দাগেলে হয়তো উত্তর দিতে পারে, তারা যদি দয়া মায়া থাকে, নাইলে এটাও খালি রাখাটাই বেটার। ওকে, সমস্যা নাই। এখন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়, আমি ছোটবেলায় পড়েছিলাম একটা বইয়ে, যে হাতে নিয়ে আলোকবর্তিকা, আমাদের বাংলা, হ্যাঁ যে আমার বই, সেখানে একটা প্রবন্ধ ছিল, এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ওনাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলে, যে হাতে নিয়ে আলোকবর্তিকা। উনি কেন বিখ্যাত জানেন? ফ্লোরেন্স নাইটেঙ্গেল কি ছিল? উনি ছিল একজন বিখ্যাত পরিসংখ্যানবিদ। হ্যাঁ, শুনে আপনারা হয়তো, হ্যাঁ সংখ্যানবিদ আর লেখিকা। উনি কিন্তু অ্যাকচুয়ালি নার্স ছিল না, নার্সিং ওনার খুব পছন্দের পেশা ছিল, কিন্তু ওই সময়কে নার্সিংটাকে হয়তো ভালো চোখে দেখা হতো না, তাই ওনার প্যারেন্টস ওনাকে নার্সিং করতে দেয়নি। পরবর্তীতে উনি যে নার্সিং কলেজ এগুলো প্রতিষ্ঠা করে, আর ক্রিমিয়ার যুদ্ধে, ঠিক আছে, যুদ্ধ হতো, হ্যাঁ আহত মানুষদের উনি এমন ভাবে সাহায্য করেছিলেন, যেটা একটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল ওনার কাজ। ঠিক আছে, কোন যুদ্ধে? ক্রিমিয়ার যুদ্ধে 1800 সালের দিকে। ঠিক আছে, হ্যাঁ তাই ওনার নাম লেডি উইথ দ্য ল্যাম্প, তিনি আলোকবর্তিকা ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ওকে, পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? পাহাড়পুর বৌদ্ধ বিহারের আরেকটা নাম হচ্ছে সোমপুর বৌদ্ধ বিহার। সোমপুর বৌদ্ধ বিহার, রাজা গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা, ওনার সন্তান, হ্যাঁ মানে দ্বিতীয় পাল রাজা ধর্মপাল এই সোমপুর বৌদ্ধ বিহারটা প্রতিষ্ঠিত করে। 781 থেকে 821 সাল পর্যন্ত উনি এটা, হ্যাঁ তৈরি করে। ঠিক আছে, আর এটার অবস্থান হচ্ছে নওগাঁর নওগাঁর বদলাগাছি বদলাগাছি জায়গাটাতে এই সোমপুর বিহারের অবস্থান। ওকে, আর 1879 সালে হ্যাঁ ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এই সোমপুর বৌদ্ধ বিহার আবিষ্কার করেন। ঠিক আছে, এটা সবকিছু তথ্য পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধ বিহার সম্পর্কে। উত্তরটা কি? ধর্মপাল। যারা ধর্মপাল তাকিয়েছেন, উত্তর ঠিক হয়েছে। কোন ধাতু সবচেয়ে বেশি তাপ পরিবাহী? উত্তরটা হচ্ছে তামা। ওকে, এইখানে তাপ পরিবাহকত্বের মধ্যে তিনটার নাম খুব সুন্দর মতো দেওয়া আছে। হ্যাঁ, সবচেয়ে বেশি আগে আছে তামা। হ্যাঁ, ওকে, প্রায় 400 কি কে জানি বলে, যেটা পরিবাহিত ওটার মতো, এটা হচ্ছে তার সবচেয়ে বেশি। এরপরে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে আপনার লোহা, হ্যাঁ আর এইটার অবস্থান খুবই খারাপ, এটা নাই। এরপরে ইস্পাত এটা পরিবাহকত্ব এভাবে জিনিসটা কভার করে। ওকে, উত্তরটা তামা, সহজ, একদম ইজি। এবার ডব্লিউএইচও সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা আমরা হ্যাঁ, সবাই যদি জানি। সিলভার থাকতো তাহলে কি সিলভার দিতাম না? মানে রূপার তো তামার চেয়ে বেশি না? রূপার পরিবাহকত্ব কত সবচেয়ে বেশি? হ্যাঁ, রূপা তো ছিল না। ঠিক আছে, তো তামা দিয়ে আপনি উত্তর দিবেন। হ্যাঁ, তো এটার আমাদের টেনশনের কিছু নেই। ওকে,
ডাব্লিউএইচও সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা অবস্থিত জেনেভাতে। হ্যাঁ, সুইজারল্যান্ডের জেনেভাতে ডাব্লিউএইচওর সদস্য মানে সদর দপ্তর অবস্থিত। 1948 সালে 7 এপ্রিল ডাব্লিউএইচও প্রতিষ্ঠিত হয়। তাই 7 এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস, হ্যাঁ, ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয়। এটা আপনাদের দেখেন, এটা সেন্স, যেহেতু এই সরকারি কর্মচারী হাসপাতাল, হ্যাঁ, আমাদের ফিজিশিয়ানদের একটা হসপিটাল, ডক্টরদের পরীক্ষা, তো এই ডাব্লিউএইচও আসবে, এগুলো ধরতে হয়। ঠিক আছে, তো স্পেশাল বিসিএস এও সামনে আপনারা বুঝেন যে চিকিৎসা, তারপরে হচ্ছে আমার স্বাস্থ্য সেবা, ওষুধ, হ্যাঁ, এগুলো মিস করা যাবে না, এগুলো ভালো মতো আমরা করবো। জেনেভা। তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত? তাহরির স্কোয়ার অবস্থিত মিশরের কায়রোতে। ওকে, 2010 সালের, হ্যাঁ, জানুয়ারিতে মিশরে ওই যে মোহাম্মদ মুরসির বিরুদ্ধে, ঠিক আছে, এরকম গণ আন্দোলন শুরু হয়। 17 দিনে একটা আন্দোলন ছিল। হ্যাঁ, জানুয়ারিতে সেই আন্দোলন শুরু হয়, ফেব্রুয়ারির শুরুর দিকে সেই আন্দোলনটা শেষ হয়। আর সেই সময় তাহরির স্কোয়ারে ছাত্র জনতা একত্রিত হয়েছিল। ঠিক আছে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অনেক মিল আছে ব্যাপারটা। ওকে, মিশর, কায়রো। নিপোর্ট কোন ধরনের প্রতিষ্ঠান? এটা হচ্ছে দেখেন, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ পপুলেশন রিসার্চ, হ্যাঁ, অ্যান্ড টেস্টিং, এইটা আহ, এই নিপোর্টটা 1977 সালে প্রতিষ্ঠিত হয়। মানে ব্যাপারটা কি দেখেন, পপুলেশন রিসার্চ, এটা দেখেন, পপুলেশন রিসার্চ, তাহলে বোঝা যাচ্ছে কি জনসংখ্যা গবেষণা। তো সিম্পল, জনসংখ্যা বুঝিয়ে যেতেছে জিনিসটা। নিপোর্ট সম্পর্কে আমরা সবাই জানি, এটাও যে ডক্টরদের সঙ্গেই তো রিলেটেড। নদী গবেষণাও হবে না, হ্যাঁ, মিঠা পানি গবেষণা না, বন্ধ গবেষণা, জনসংখ্যা গবেষণা। ঠিক আছে, সিম্পল। আর ঢাকার আজিমপুরে এর সদর দপ্তর অবস্থিত। Fine. শেষ এই কয়টাই ছিল। হ্যাঁ, আমার আর কিছু নেই, আর বাকি সবকিছুই আমাদের যে ভাইয়েরা তারা সলভ করে দিয়েছে। ঠিক আছে, আশা করি পরীক্ষাটা কাটমার কত হতে পারে এটা নিয়ে কালকে একটা সেশন করি। হ্যাঁ, আমাদের যে ডাক্তার ভাইয়েরা আছে, তাদের আমরা নিয়ে জেনারেলে বসে, হ্যাঁ, একটা ভ্যালিড কাটমার্ক যেটা হতে পারে এটা কি করে দেন আমরা বলি। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি এটা নিয়ে কোনো কমেন্ট না করি, কিন্তু বোঝা যাচ্ছে যে প্রশ্ন সহজ হয়েছে। হ্যাঁ, তো কাটমার্ক ভালোই হবে, কম হওয়ার কথা না। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন, একটা আল্লাহ ভালো ফলাফল দেয়, এই দোয়া করে আজকের মতো লাইভ সেশন শেষ করি। ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি কাটমার্ক নিয়ে আপনাদের জন্য একটা সেশন আমরা রাখবো ইনশাআল্লাহ আগামীকাল। আসসালামু আলাইকুম।